আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এবং এই টাইমটাতে আহ ভালো থাকার কথা না আসলে, কারণ অল্প কিছুদিনের মধ্যে তোমাদের আসলে পরীক্ষা। তোমরা জানো তোমাদের ম্যাথের একটা চ্যাপ্টার আসলে বাকি ছিল। আমি আন্তরিকভাবে দুঃখিত যে তোমাদের সামনে এতদিন আসতে পারিনি এই চ্যাপ্টারটা নিয়ে। তার জন্য তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এখন আগের অভিমান রাগ সবকিছু ভুলে যে এই ক্লাসটা একটু করার চেষ্টা করো। আজকের এইখানটা আমরা সমতলে বস্তু কণার গতি, এই চ্যাপ্টারটা আসলে পুরোপুরি কভার করে ফেলবো। এখন তোমরা আসলে নিশ্চয়ই জানো যে আমার এই চ্যাপ্টারটা অনেকটা ফিজিক্সের সাথে মিলে যায় আর কি। হ্যাঁ, তুমি যদি ফিজিক্সের ভেক্টরটা যদি ঠিকঠাক পারো আর গতিবিদ্যার পাঠটুকু যদি একটু ঠিকঠাক পারো, তাইলে মোটামুটি যে এই চ্যাপ্টারটা খুব সুন্দর করে পাইরে যাবে আর কি। আর তোমাদের বইয়ের মধ্যে দেখবে যে মেইন বইতে এইচএসসি তে পড়ে আসছো, অনেক কঠিন কঠিন কিছু অঙ্ক আছে। অনেক কঠিন কঠিন বলা যাবে না, মানে একটু কঠিন কঠিন অঙ্ক আছে। মানে অ্যাডমিশন দেখি আমরা যে এর থেকে আসলে সহজ কোশ্চেন গুলো আসে, একদম বেসিক থেকে কোশ্চেন গুলো আসে। এটা স্থিতিবিদ্যার জন্য প্রযোজ্য, সমতলে বস্তু কণার গতি এই চ্যাপ্টারটার জন্য প্রযোজ্য আসলে। তো তোমাদের এত টেনশন করার কারণ নাই, তোমাদের জানা টপিক থেকে সবগুলো কোশ্চেন আসবে। তাহলে বেশি কথা না বলে, ক্লাসটা যেহেতু রেকর্ডেড হচ্ছে, সো আমরা ক্লাসটা শুরু করে দিই আর কি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল দেখো, আমাদের এই চ্যাপ্টারটার প্রথম যে টপিকটা, এই চ্যাপ্টারের প্রথম টপিকটা আমাদের বেগের সামান্তরিক সূত্র সংক্রান্ত বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আর কি। তো আমরা সবাই জানি আসলে এটা ভেক্টরের ক্ষেত্রে তোমরা পড়ছি, তাই না? যে তোমার দুটা ভেক্টর যখন সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু বরাবর মান এবং দিকে কাজ করবে, তাহলে তাদের লব্ধিটা ওই সামান্তরিকের কর্ণ বরাবর হবে, তাই না? আমরা জানি এগুলো। তো এখন ওখান থেকে আমরা ফর্মুলা জানি। মনে করো যে কোনো একটা বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত, ওই যে আলফা কোণে ক্রিয়ারত ক্রিয়ারত ওটার মানটাও দেওয়া আছে আমার কাছে আসলে। আলফা কোণে ক্রিয়ারত ইউ এবং ভি এর লব্ধি যদি আমাদের ডাব্লিউ হয়ে থাকে, তাহলে এবং আমাদের যে লব্ধিটা, সেই লব্ধিটা যদি আমাদের থেটা কোণ তৈরি করে থাকে, তাহলে আমরা জানি যে ফর্মুলা আমাদের লব্ধি বেগের ফর্মুলা এটা আসবে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইউ বি কজ আলফা। এটা কতবার বলবো, বলতে বলতে আমাদের মুখ টুক ব্যথা হয়ে যায়। তোমাদেরও শুনতে শুনতে গিয়ে যে কান টান ঝালাফালা হয়ে গেছে অলরেডি আই থিঙ্ক। আর এখন যে অ্যাঙ্গেলটা নিয়ে একটু কথা বলার আছে। অ্যাঙ্গেলটা কিরকম দেখো, মনে করো যে আমাদের এইখানে, এই যে এখানে মনে করো ইউ, আর এটা আমাদের ভি, আর এদের লব্ধিটা আমার মনে করো এটা আমাদের ডাব্লিউ। তারা দুটা কোণ তৈরি করছে আলফা। এখন দেখো, এই যে আমাদের কি বলা হয় কর্ণটা, সেই কর্ণটা যদি ইউ এর সাথে থেটা কোণ করে থাকে, তাহলে আমরা ফর্মুলা লিখতে পারবো এইটা, তাই না? লব্ধিটা যার সাথে কোণ তৈরি করে রাখবে তাকে আমরা একা রাখবো, ইউ কে একা রাখবো। তারপর আমরা লিখবো ভি কজ আলফা, আর উপরে লিখবো আমাদের ভি সাইন আলফা, এরকম। এখন যদি মনে করো আমাকে এই কোণ না বের করতে বলে, আমাকে বলে দিলে এই কোণটা বের করো, থেটা প্রাইমটা কত হবে সেটা বের করো, তাহলে কত হবে এটা? আমি লিখতে পারবো এখানে যে ট্যান থেটা প্রাইম সমান সমান, এই যে যার সাথে কোণ সে একা থাকবে, তাহলে ভিটা আমাদের সিঙ্গেল থাকবে। বাকি থাকবে এখানে ইউ কজ আলফা, এবং উপরে থাকবে ইউ সাইন আলফা। এই এতটুকুই কথা বলার ছিল আর কি। এগুলো তোমরা সবকিছু আগে থেকে জানো, জাস্ট রিভাইজ দেওয়া হলো আর কি। এবং আমরা জানি যে দুইটা ভেক্টরের লব্ধিটা আসলে সর্বোচ্চ তখনই হবে যখন ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণটা কত হবে বলতো? 0 ডিগ্রি হবে। একই দিক থেকে টানলে তো সবচেয়ে বড় লব্ধি হওয়ার কথা, রাইট? তারপরে একই রকম ভাবে ক্ষুদ্রতম লব্ধি কখন হবে? যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি হবে। এবং ক্ষুদ্রতম লব্ধিটা কত হয় দেখো, এখানে আমাদের লেখা হয়েছে যে এই যে ইউ ডিফারেন্স ভি, এটাকে আমরা ডিফারেন্স সাইন বলতেছি। হ্যাঁ, আমরা ডাইরেক্টলি বিয়োগ বলবো না, যেহেতু লব্ধিটা আসলে বড় বলের দিকে কাজ করে, এই জন্য আমরা কি করবো, সবসময় বড় বল থেকে ছোটটাকে মাইনাস করব। আর আরেকটা বিষয় দেখো, যে এই যে এটা যদি আলফার মানটা যদি 90 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে আমাদের লব্ধির মানটা কত হবে? রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার। মানে জাস্ট তুমি আলফার মানগুলো এখানে বসাবা, cos 90 মান 0 যেহেতু, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, শুধু এটা পড়ে থাকবে আর কি। এখন আসো যে আমাদের এই 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার নিয়ে একটা সম্পর্ক তৈরি করা যায়। সম্পর্কটা কিরকম? যেহেতু আমি এখান থেকে লিখতে পারতেছি যে আমাদের বৃহত্তম লব্ধি আর ম্যাক্স এর মানটা ইউ প্লাস ভি, এবং আমি এখানে ধরে নিচ্ছি যে আমাদের ইউ এর মানটা ভি এর থেকে বড়, তাহলে আর মিনিমামের ভ্যালুটা হবে ইউ মাইনাস ভি। এবং আমরা একটু আগে দেখলাম যে আর 90 ডিগ্রি, এইটার ভ্যালুটা কত হয়? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস আমাদের ভি স্কোয়ার আসে। তাহলে এখন আমাকে একটা বলো তো, এই তিনটার মধ্যে সম্পর্ক তৈরি করতে চাই, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিই, আর এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিই, এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিই। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়ারা, আমি যদি 1 স্কোয়ার প্লাস আমি 2 স্কোয়ার করি, তাহলে কত হয়? তাহলে এরকম লেখা যায় না যে আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার, আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয় দেখো তো? ইউ প্লাস ভি হোল স্কোয়ার প্লাস ইউ মাইনাস ভি এর উপর হোল স্কোয়ার। তো এবার এই দুটাকে যদি আমি একত্রে লিখি, তাহলে কত লেখা যায়? 2 ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তাই না? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা আর কি। তো এখন এটা আমি লিখতে পারতেছি আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার। এখন একটা বিষয় একটু খেয়াল করো ভাইয়ারা, যে এই যে এটা 2 থাকলো, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মানে কি? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মানে আর
90 ডিগ্রির উপরে স্কোয়ার না, সো আমি এখানে লিখতে পারবো যে আর পারপেন্ডিকুলার 90 ডিগ্রি থেকে এরকম পারপেন্ডিকুলার সাইন দিলাম সমান সমান আমি এটা লিখতে পারি। তো এখন এই জিনিসটা কেন মনে রাখতে হবে, কারণ কিছু এমসিকিউতে আসলে ডাইরেক্টলি এখান থেকে কোশ্চেন করে আর কি, এখান থেকে ডাইরেক্টলি বলে দেয়, মানে এরকম বলবে আর কি, বুঝছো, যে দুইটা ভেক্টরের সর্বোচ্চ ভ্যালু, সর্বোচ্চ লব্ধির মান দেওয়া থাকবে, সর্বনিম্ন লব্ধির মান দেওয়া থাকবে, তোমাকে বলবো যদি 90 ডিগ্রি কোণে কাজ করে তাহলে তার লব্ধির মানটা কত হবে, তুমি তখন ডাইরেক্টলি ফর্মুলা ফালাই দিয়ে অ্যান্সারটা করে ফেলতে পারবে আর কি। দেন আমাদের এখানে আসি আর একটা লাস্ট, এটা হচ্ছে ডি নাম্বারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো যদি আমাদের ইউ এর মানটা ভি এর সমান হয়, যদি কখনো দুটো ভেক্টর সমান হয়, সেক্ষেত্রে আমাদের লব্ধির মানটা কত আসবে, লব্ধির মানটা যে এটা আসবে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা এরকম করে মনে রাখতে পারি যে লব্ধির মানটা হবে যে কোনো একটা দ্বিগুণ, মানে দেখো একটা বলে যে এটা বল যদি হয় বা ভেক্টর হয়, তাহলে যে কোনো একটা ভেক্টরের দ্বিগুণ এবং তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে আলফার অর্ধেকের কস। তাহলে আমি মনে রাখতাম যে বলের দ্বিগুণ এবং হচ্ছে কোণের অর্ধেকের কস আর কি, ঠিক আছে। আর দুইটা ভেক্টর যখন সমান হবে তখন আসলে লব্ধিটা একদম দুটোর মাঝ বরাবর চলে যাবে না, তাহলে দুটোর মাঝ বরাবর চলে গেলে সেক্ষেত্রে লব্ধির মানটা হচ্ছে এটা, এটা ইকুয়াল হচ্ছে আলফা বাই। আই থিঙ্ক এগুলো ক্লিয়ার, এই কনসেপ্টগুলো তোমরা আগে থেকে জানো। আমরা হচ্ছে ম্যাথে ডাইরেক্টলি চলে যাবো আর কি। তো এখানে আমরা চলে আসি 1 নম্বর ম্যাথ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 14-15 সালে আসছে। এখানে বলা হয়েছে কোনো কণা, একটি কণার উপরে একই সময়ে একই দিকে ক্রিয়াশীল, একটা কণার উপরে একই সময়ে একই দিকে ক্রিয়াশীল দুইটা বেগ 12 এবং 17 হলে তাদের লব্ধির মানটা কত হবে। তাহলে দেখো তো এখানে কথা বলছে কি যে একই সময়ে আর হচ্ছে আমাদের একই দিকে আছে, অন্য একটা কালার নেই আমি, হ্যাঁ অন্য একটা কালার নিচ্ছি, হ্যাঁ এই যে একই দিকে কাজ করে, তাহলে একই দিকে কাজ করার অর্থটা কি, একই দিকে কাজ করার অর্থটা হচ্ছে ভাইয়া এখানে আলফার মানটা হচ্ছে 0 ডিগ্রি, আলফার মান 0 ডিগ্রি হলে লব্ধির মানটা কত হয়, খুবই সহজ ভাইয়া, আর এর মানটা তখন ম্যাক্সিমাম হবে, তো লব্ধির মানটা জাস্ট হচ্ছে পি প্লাস কিউ হয়, সিম্পল। তাহলে এখন দেখো তো এখানে 12 আছে, একটা বেগ আছে 12 আর এটা হচ্ছে 5, যোগ করলে আমি এখানে পাবো 17 মিটার পার সেকেন্ড। এটা আমাদের কোনো অঙ্কই না, বলো সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। এত সহজ কোশ্চেন গুলো আসে, জাহাঙ্গীরনগর এটা আসছে। দেন তারপরে প্রবলেম আমরা চলে যাই, দুইটা সমান বেগের মধ্যবর্তী কোণ, দুইটা সমান বেগ বলা হয়েছে। তাহলে সমান বেগ মানে কি, আমি ধরে নিলাম যদি আমাদের একটা বেগের মান ইউ হয় তাহলে আরেকটার মান হবে আমাদের ভি, তো এদের মধ্যবর্তী কোণ আলফা, আলফা বলা হয়েছে মধ্যবর্তী কোণটা, ঠিক আছে। তো লব্ধি যে কোনো বেগের সাথে থিটা কোণ উৎপন্ন করলে থিটার মানটা কত হবে, এটা আমরা সবাই জানি আসলে। দেখো দুইটা পয়েন্টে যদি দুইটা বেগ থাকে, একটা ইউ এবং আরেকটাও ইউ, তাহলে আমরা জানি তাদের লব্ধিটা একদম মাঝ বরাবর চলে যাবে, তাই না। তাহলে এখানে আমাদের যে থিটার ভ্যালুটা হবে, থিটার মানটা অ্যাকচুয়ালি হবে আলফার অর্ধেক, ঠিক আছে, আলফার অর্ধেক। সো সরি, এখানে হচ্ছে একটা কল চলে আসছে, থিটার মানটা হচ্ছে আলফার অর্ধেক হবে, এটা হচ্ছে আমাদের সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। খুবই সহজ কোশ্চেন। দেন তারপরে এখানে চলে আসি, আচ্ছা বেগের রূপাংশ সম্পর্কিত কিছু জিনিসপাতি এখানে আলোচনা করা হয়েছে। আমরা আসলে বেগের রূপাংশ তো পড়ছি, তাই না, লম্বাংশ জিনিসটা মেইনলি আসলে আমরা পড়ছি, আমরা রূপাংশ জিনিসটা একটু দেখেন। যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, তো আমি সবার আগে এখান থেকে আসলে উপাংশের মানগুলো আসলে বের করার চেষ্টা করব। দেখো আমরা নরমালি লম্বাংশগুলো পড়ছিলাম, লম্বাংশগুলো কি ছিল যেরকম, তাই না, যে ধরো এটা যদি আমাদের ইউ হয়, এটা যদি আমাদের ভি হয়ে থাকে, আর এটা যদি আমাদের ডাব্লিউ হয়, তা আমরা নরমালি সামান্তরিক সূত্রের মাধ্যমে কি করি, যে আমার দুইটা ভেক্টর দেওয়া থাকে আমি তার লব্ধি মানটা বের করি। উপাংশটা তার উল্টা কাজ করবে, মানে এখানে আমাদের একটা ভেক্টর দেওয়া থাকবে, তাকে দুইটা ভাগে ভাগ করে ফেলতে হবে, মেইনলি লব্ধিটা দেওয়া থাকবে, ওখান থেকে আমাদের উপাংশগুলো বের করে ফেলতে হবে। আমরা এটা সবাই জানি যে এটা যদি আমাদের লব্ধি ডাব্লিউ হয়ে থাকে এবং এটা যদি আমাদের এই যে এটা যেহেতু এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, এটাকে আমরা ইউএক্স বলতে পারি, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর ভিওয়াই কাজ করতেছে আর কি, এটাকে ভিওয়াই বলা যাবে। তো এটা যদি আমাদের থিটা কোণ তৈরি করে থাকে, তাহলে আমরা সবাই জানি আসলে ইউএক্স এর মানটা আসলে কত হয়, ডাব্লিউ কস থিটা হয়, এটা আমরা জানি। দেন একটু ভালো করে দেখি, এটা ডাব্লিউ কস থিটা, এটা আমরা জানি। আবার আমাদের যেটা ভিওয়াই, ভিওয়াই এর মানটা আমরা জানি, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ সাইন থিটা হবে আর কি। সেগুলো হচ্ছে উপাংশের মান, তাই না, লম্বাংশের মান, লম্বাংশগুলো পড়ছিলাম। বাট যখন হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হবে না, দেখো যে আলফা প্লাস বিটা, এটার মানটা 90 ডিগ্রি না, তখন আমরা কেমনে করব সেটা আমরা একটু দেখা ট্রাই করি। তাহলে খেয়াল করো, আমার এখানে একটা চিত্র দেওয়াই আছে। সো এই বরাবর কাজ করতেছে, এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, এক্স অক্ষ বরাবর না, তুমি একটা অক্ষ বরাবর কাজ করতেছে ইউ, আর এই অক্ষ বরাবর কাজ করতেছে হচ্ছে আমাদের বি, আর এই মাঝখান থেকে হচ্ছে আমাদের একটা লব্ধি কাজ করতেছে। এখন লব্ধিটা দেখো এই ইউ এর সাথে আলফা কোণ তৈরি করছে, আর এই যে ভি এর সাথে হচ্ছে বিটা কোণ তৈরি করছে। তাহলে একটা কথা বলো তো ভাইয়া, এটা যদি আমাদের বিটা কোণ হয় তাহলে অবশ্যই এই কোণটা আমাদের বিটা কোণই হবে, তাতে কোনো সন্দেহই নেই। আচ্ছা তা যদি হয় তাহলে এখন আমাকে বলো এই কোণটা তাহলে কত হবে, একটা আলফা একটা বিটা, এটা একটা ত্রিভুজ না, ত্রিভুজ যদি হয়, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে আমার এই কোণটা হবে 180 মাইনাস আলফা প্লাস হচ্ছে আমাদের বিটা, অবশ্যই এটি আমাদের আসবে। এখন দেখো এটা যদি একটা ত্রিভুজ হয়ে থাকে, তাহলে আমরা ত্রিভুজের সাইন ল পড়ছিলাম না, ত্রিভুজের সাইন ল কি বলে আসলে, একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ নাও, সেই ত্রিভুজের একটা বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাতটা অলওয়েজ কনস্ট্যান্ট হয়। তাহলে এখানে আমাদের একটা বাহু দৈর্ঘ্য চিন্তা করতে পারি, এটা হচ্ছে আমাদের ইউ,
ইউটা হচ্ছে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে ইউ ডিভাইডেড বাই সাইন বিটা। এরপরে একই রকম ভাবে এটা ভি হইলে এটাকে আমি বলতে পারবো ভি, মানে এটা যদি ভি হয় তাহলে এটাও আমাদের হচ্ছে ভি হবে। তাহলে ভি ডিভাইডেড বাই সাইন আলফা এবং ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা, এগুলো আমাদের সমান হবে। অর্থাৎ আমি এখানে যদি ত্রিভুজ নাম দিলাম আমরা ত্রিভুজ ওএসি, এখানে আমরা যদি সাইন লটা অ্যাপ্লাই করে থাকি, সাইন ল যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে অ্যাপ্লাই করলে আমাদের কি আসবে, ইউ ডিভাইডেড বাই আমি লিখবো হচ্ছে সাইন আলফা, সরি ইউ ডিভাইডেড বাই সাইন বিটা। দেখো ইউ এর বিপরীত আছে সাইন বিটা, ইউ ডিভাইডেড বাই হচ্ছে সাইন বিটা ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই লিখতে হবে সাইন আলফা এবং ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, এরকম আসবে। ঠিক আছে, তো আমরা জানি যে সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা মানে কত, সাইন আলফা প্লাস বিটা হবে আর কি। তো এই জিনিসটাকে আমি চাইলে আমি লিখতে পারবো যে ডাব্লিউ ডিভাইডেড বাই, এটা আসলে কিছুই না, এটা আসলে ভাইয়া সাইন আলফা প্লাস হচ্ছে বিটা। তো আমরা এখান থেকে ইউ এর মানটা খুব ইজিলি বের করতে পারি। ইউ এর মানটা হচ্ছে ডাব্লিউ সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এটা একই রকম ভাবে আমি ভি সমান লিখতে পারবো ডাব্লিউ সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। আই থিঙ্ক এগুলো ক্লিয়ার কিনা, সুন্দর। এই দুটা সূত্র আমরা মনে রাখবো, ঠিক আছে। যদি আমাদের এমন হয় যে 90 ডিগ্রি কোণে কাজ করতেছে, যদি মানে দুইটা অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমাদের এই আলফা প্লাস বিটার জায়গায় কত লিখবো বলো তো, 90 ডিগ্রি লিখবো। আর এই যে বিটার জায়গায় তুমি 90 মাইনাস আলফা লিখতে পারবো, সেক্ষেত্রে এই জিনিসটা আবার আগের মতোই চলে আসবে আর কি। ঠিক আছে, মনে থাকবে। তো মনে রাখার আরেকটা উপায় কি হতে পারে, যদি আমি ইউ এর ভ্যালু বের করতে চাই, তখন আমি যদি ইউ এর ভ্যালু বের করতে চাই, তাহলে আমি কি নিব, উপরে সবার দেখো ডাব্লু আছে কমন হিসাবে, এটারও ডাব্লু আছে, এটারও ডাব্লু আছে। তো ডাব্লু নেওয়ার পরে নিচে তো সাইন আলফা প্লাস বিটা, এটাও আমাদের কমন, খালি চেঞ্জ হচ্ছে কোনটা, এই যে এখানে তাই না, সাইন বিটা, এখানে সাইন আলফা। তাহলে ইউ যখন নিব তখন হচ্ছে আমাদের কি করতে হবে, ভি এবং ডাব্লুর মধ্যবর্তী কোণের সাইনটা নিতে হবে। তো ভি এবং ডাব্লুর মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা, তাহলে ডাব্লু সাইন বিটা লিখবো। আর যখন হচ্ছে আমি ভি এর ভ্যালুটা বের করতে চাবো, তখন হচ্ছে আমাদের ডাব্লু এবং ইউ এর মধ্যবর্তী কোণটা নিতে হবে আর কি। আই গেস এটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা অঙ্ক করতে পারি। রাজশাহী ইউনিভার্সিটি 23-24 সালে আসছে একটা কোয়েশ্চেন, বলছে যে 12 মিটার পার সেকেন্ড বেগের দুই পার্শ্বে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোনো ক্রিয়ারত অংশদ্বয় কত হবে। তাহলে দেখো জিনিসটা হচ্ছে এরকম, যে আমার কাছে কই রে, এই যে এটা দেখো একটু, এটা আর এটা আর হচ্ছে এটা, তো তোমার কাছে এই বেগটা দেওয়া আছে, বুঝছো, 12 মিটার পার সেকেন্ড বেগ দেওয়া আছে। এখন 12 মিটার পার সেকেন্ড বেগ দুই পাশে কি করছে জানো, এক সাইডে সে কোণ তৈরি করছে হচ্ছে 30 ডিগ্রি কোণ, তাহলে আরেক পাশে সে অবশ্যই 60 ডিগ্রি কোণ তৈরি করবে, দুইটা কোণ তৈরি করছে। এখন আমাদের এই অংশগুলো বের করতে বলছে, তাহলে আমি এটা কত পাবো বলো, যার সাথে কোণ থাকবে তাকে আমরা বলবো cos, তাহলে 12 cos 30 ডিগ্রি, 12 cos 30 ডিগ্রি। তাহলে এই অংশটা কি হবে, এটা হবে 12 sin 30 ডিগ্রি। তো ভাইয়া তুমি কোশ্চেন করতে পারো যে ভাইয়া আমি কি এটাও তো এটার সাথে কোণ তৈরি করে আছে, তাহলে এটাকে আমি কি cos লিখতে পারবো না? তো পারবা, ওটার জন্য cos তুমি লিখতে পারবা, কোনো সমস্যা নেই। তবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমরা এরকম লিখতে পারবে 12, দেখো কোণ তৈরি করছে 60 ডিগ্রি না, তাহলে তুমি এখানে লিখতে পারো যে 12 cos 60 ডিগ্রি। বুঝতে পারলাম? তাহলে এটা কত হবে, এটা হবে আমাদের 12 sin 60 ডিগ্রি। ক্লিয়ার কিনা, সিম্পল জিনিস, তো একটা দিয়ে করলেই হলো আর কি। তো 12 cos 30 ডিগ্রির মান কত বলো তো ভাইয়া, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে 6√3 আসবে এটার ভ্যালু। আর sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে এটার ভ্যালুটা আমাদের 6 আসবে। তাহলে অ্যান্সার কত বলো তো, x অক্ষ বরাবর 6√3,6, তাহলে এটা হচ্ছে এই নাম্বারটা অ্যান্সার। কত সহজ কোশ্চেন না এগুলো, এগুলোই আসে আর কি। ঠিক আছে, এখান থেকে কঠিন কোনো কোশ্চেন আসে না। দেন তারপর আমাদের এখানে পরের টপিকে চলে আসে, এটা হচ্ছে আমাদের দূরত্ব নির্ণয় সংক্রান্ত কিছু প্রবলেম। দেখবো যে তোমার কিছু প্রবলেম থাকে, থিওরিটা বুঝো, তাহলে তুমি বুঝলে অঙ্ক করতে অনেক ইজিলি করে ফেলতে পারবে আর কি। তো এখানে কি হয় জানো, মনে করো যে এখানে করে তোমার হচ্ছে তুমি, আর এখানে করে হচ্ছে, আচ্ছা এখানে আমি, আর এখানে হচ্ছে যে আমার বউ। ঠিক আছে, ও বিন্দুতে দেখো আমি আছি, আমার বউ একসাথে আছি। এখন এরপর হচ্ছে আমরা দুজন রাগ করছি, রাগ করে হচ্ছে দুই দিকে চলে যাওয়ার চেষ্টা করতেছি, মানে দুই দিকে যাচ্ছি, ও যাচ্ছে ওর বাপের বাড়ি, আমি যাচ্ছি আমার বাপের বাড়ি, মানে আমার বাড়ি আর কি। ঠিক আছে, তাহলে এখন দেখো মনে করো যে আমাদের একটা ভেলোসিটি দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া থাকলো। এখন আমাদের কোশ্চেন করলো যে প্রশ্নকারক সে কোশ্চেন করলো যে আচ্ছা 5 মিনিট ধরে আপনারা হাঁটতেছেন বা দৌড়াচ্ছেন, দেরি করে না কেন, যাচ্ছেন, 5 মিনিট পরে আপনাদের মধ্যবর্তী দূরত্বটা কত হবে বা সরণটা কতটুকু হবে। ঠিক আছে, আপনাদের মধ্যবর্তী সরণটা কতটুকু হবে সেটা আমাকে বের করতে বলতে পারে। তাহলে জিনিসটা আসলে কি হবে দেখো, আমি যাচ্ছি এই বরাবর, আমার একটা ভেলোসিটি আছে VA, তাই না? তাহলে আমি যদি ধরো টি সময় পরে, টি সময় 5 মিনিট না ধরে টি সময় পরে আমি কোথায় আসবো, ও বিন্দু থেকে এ বিন্দুতে আসবো।
তাহলে এই ও এর দূরত্বটাকে আমি কি বলতে পারি, যে তুমি সমবেগে চলতেছে তাহলে এটা লেখা যাবে VA ইন্টু টি। অবশ্যই একই রকম ভাবে আমার বউ যেটা VB, সেটা কি হবে দেখো তো, বি বরাবর যাত্রা করতেছে, ঠিক আছে, এবং সেও যত টি সময় পর্যন্ত চলছে, তাহলে এখানে আমাদের ওবির মানটা কত হবে বলতো, ওবির মানটা হচ্ছে আমাদের VB ইন্টু টি আসবে। খুবই সিম্পল বিষয়। তাহলে দেখো আমাকে এবার সরণ বের করতে হবে। তাহলে সরণ কোনটা আসলে বলো, সরণ আমাদের এইটা না, সরণ তো আমাদের এইটা, এই যে এটা হচ্ছে আমাদের সরণ আসবে, ঠিক আছে। এবার আমাদের মধ্যবর্তী দূরত্ব টি সময় পরে আমি এই বিন্দুতে আসছি, সেই বিন্দুতে আসছি, তাহলে এই দূরত্বটা কত সেটা আমাকে বের করতে বলে কোশ্চেনের মধ্যে আর কি, ঠিক আছে। সেই জিনিসটা আমাদের কোশ্চেনের মধ্যে বের করতে বলে, মাঝে মাঝে বের করতে বলে। তাহলে আমার টার্গেট হচ্ছে এ বির মানটা কত সেটা বের করা। এখন দেখো তো ভাইয়া, এটা একটা ত্রিভুজ কিনা, ত্রিভুজ ও এ বি, এটা একটা ত্রিভুজ হয়ে গেছে। তো ত্রিভুজের জন্য যেমন সাইন লটা পড়ছিল ত্রিকোণমিতিতে, তেমনি আমাদের কোসাইন ল কিন্তু আছিল। তাহলে কোসাইন লটা কি ছিল বলো, আমি যদি কজ আলফার ভ্যালুটা বের করতে চাই, আমরা মনে হয় এটা পড়ছি যে কজ আলফা ইজ ইকুয়ালস টু কত হবে বলো, কজ আলফা ইকুয়ালস টু হবে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ও এ ইন্টু ও বি। আই গেস এটা ক্লিয়ার। এই যে মনে আছে কিনা যে আলফার বিপরীত যে বাহুটা থাকতো তাকে আমরা মাইনাস করতাম, আলফার যে বিপরীত বাহুটা থাকবে তাকে আমরা মাইনাস করব, আর বাকিগুলো যেগুলো আমাদের জানা থাকবে সেগুলোকে আমরা প্লাস করবো আর কি। যদি মনে করো তোমাকে এই কোণটা দেওয়া থাকতো আর তোমাকে কখনো এইটা ও এর মানটা বের করতে হইতো, সেক্ষেত্রে তুমি কি করতা, কস বিটার ফর্মুলা ফলাইতা। কস বিটার সমান কি হইতো তখন, ও বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস লিখতে হচ্ছে ও এ স্কোয়ার। আই গেস এই জিনিসগুলো তোমাদের কাছে জানা আছে। এখন আমরা জানি যে এ বির মান যেহেতু বের করা লাগবে, তো আমি এখান থেকে লিখতে পারি এ বি স্কোয়ারটা এই পাশে আনি, লেখা যাচ্ছে এরকম করে যে এ বি স্কোয়ার সমান সমান লেখা যায় আসলে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু ও এ ইন্টু হচ্ছে ও বি কজ আলফা। বুঝে গেছে? এখন ও এর মান কত, ও এর মানটা হচ্ছে VA ইন্টু টি, আর ও বির মানটা হচ্ছে VB ইন্টু টি। তো এই মানগুলো তুমি জাস্ট ইনপুট করে দিবা, যে এখানে আমাদের ও এ ইকুয়ালস টু হচ্ছে VA ইন্টু হচ্ছে টি, আর আমাদের ও বির মান যেটা সেটা হচ্ছে VB ইন্টু টি। এই মানগুলো ইনপুট করে দিলে তখন তোমার এ বির মানটা খুব ইজিলি চলে আসবে আর কি। একই রকম ভাবে তোমরা এটাও পারবা না। এখানে জাস্ট ডিফারেন্সটা কি, এখানে আলফা কোণ দেওয়া ছিল, এখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ দেওয়া আছে। তো 90 ডিগ্রি কোণ দেওয়া থাকলে আমাদের জন্য অনেক বেশি সুবিধা হয়, তাই না? কেন? কারণ এইটুকুর মান আমি তখন লিখতে পারবো, সে যদি VA বেগে চলে তাহলে VA ইন্টু টি লিখতে পারবো, আর এইটুকুর মান হচ্ছে আমাদের VB ইন্টু টি, এটা ওবির মান। আর এটার মান যদি বের করতে বলে তাহলে এ বির মান কত হবে, রুট ওভার ও এ স্কোয়ার প্লাস হচ্ছে ও বি স্কোয়ার, যেহেতু এটা পিথাগোরাস ল অ্যাপ্লাই করা যাবে আর কি। সহজ, কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার। দেন তারপর আমরা চলে যাই অঙ্ক করতে। এখানে বলা হচ্ছে দেখো, একটি বস্তু কণা 35 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি বরাবর 10 সেকেন্ডে ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছালে তার গড় বেগের মানটা কত হবে, গড় বেগ কত সেন্টিমিটার হবে। ভাইয়া এই কোশ্চেনটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। যেখানে কি আছে দেখো, এই যে এরকম, তো এখানে বলা হয়েছে একটা বস্তু কণা 35 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের পরিধি বরাবর 10 সেকেন্ডে ব্যাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়। তাহলে আমরা চিন্তা করি যে আমাদের বৃত্ত এটা হচ্ছে আমাদের ব্যাস, তো মনে করো সে এখানে ছিল, এখান থেকে সে এই পয়েন্টে চলে আসছে, এই থেকে বি পয়েন্টে চলে দিকে আসছে আর কি। আমাকে এখন বেগ বের করতে বলছে। ভাইয়া বেগ মানে কি, বেগ মানেটা হচ্ছে সরণ ডিভাইডেড বাই হচ্ছে মোট সময়, ঠিক আছে, সরণ ডিভাইডেড বাই মোট সময়। এই যে বৃত্তটা, সেই বৃত্তটার ব্যাসার্ধ কত দেওয়া আছে 35। তাহলে দেখো তো ওই বৃত্তটা সরি ওই বিন্দুটা যেহেতু এ থেকে যাত্রা করে এই পরিধি বরাবর যাত্রা করে এইখানে আসছে, তার সরণ কিন্তু আলটিমেটলি এবি। এবির মান কত, 35 হচ্ছে তার ব্যাসার্ধ, ব্যাস তাহলে 70, তাহলে এবির মান আমাদের 70 হইলো, সরণ আমাদের 70। 70 কত বলো সেন্টিমিটার। সময় কতটুকু লাগছে, সময় লাগছে হচ্ছে আমাদের 10। তাহলে তার গড় বেগটা আসলে কতটুকু হবে, আমরা জানি যে গড় বেগ ইকুয়াল টু হবে আমাদের সরণ ডিভাইডেড বাই সময়, সরণ ভাগ হচ্ছে আমাদের সময়। তার সরণটা হচ্ছে 70 সেন্টিমিটার আর সময়টা হচ্ছে 10 সেকেন্ড লাগছে। তাহলে আমি এখানে লিখতে পারবো এটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, এটা লেখা যায় 7 সেন্টিমিটার পার সেকেন্ড। দ্যাটস দ্য অ্যানসার। সো এটা হচ্ছে আমাদের অ্যানসার হবে। আই গেস এগুলো ক্লিয়ার, এগুলো খুবই সহজ সহজ কোশ্চেন গুলো এখানে আছে। দেন তারপরে এখানে আমরা চলে আসি, এখানে বলা হয়েছে একটা কণা 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলতেছে, হ্যাঁ, তারপরে 1 সেকেন্ড পরে তার বেগের সঙ্গে দক্ষিণমুখী 4 মিটার পার সেকেন্ড একটা বেগ সংযোজন করা হলো। এর 1 সেকেন্ড পরে যাত্রা বিন্দু থেকে সে কতটুকু দূরত্বে চলে আসবে, ওই যে একটু আগে যে কনসেপ্টটা পড়লাম ওই কনসেপ্ট রিলেটেড একটা হচ্ছে আমাদের ম্যাথ। তো দেখো আমাদের এই পূর্ব পশ্চিম ডিফাইন করার একটা হচ্ছে তোমার কি বলবো আমরা, যে কি বলা হয় আমাদের সবাই একটা মেনে নিছে আর কি, হ্যাঁ। সো আমরা ধরে নিচ্ছি যে এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পূর্ব দিক, আর এই দিকটা হচ্ছে আমাদের পশ্চিম দিক। দেন আমরা এটাকে বলে দেবো এটা হচ্ছে উত্তর দিক, আর এইটাকে আমরা বলবো হচ্ছে দক্ষিণ দিক। চেষ্টা করবো যে সবসময় হচ্ছে
এই ম্যাপটাকে এমনি করে আঁকার জন্য। তো একটা কণা প্রথমত 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলতেছিল, 1 সেকেন্ড পরে তার বেগের সঙ্গে দক্ষিণমুখী 4 মিটার পার সেকেন্ড বেগ সংযোজন করা হলো। বুঝতে পারছি? তাহলে ফার্স্ট অফ অল সে চলতেছিল এরকম করে, দেখো, সো এরকম করে চলতেছিল 3 মিটার পার সেকেন্ড বেগে, এটা তার একটা ভেক্টর রাশি, 3 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, 1 সেকেন্ড সে এমনি করে চলছে, তারপরে আমি 4 মিটার পার সেকেন্ড বেগ দক্ষিণ দিকে আমরা দিয়ে ফেলছি তাকে একটা বেগ, দক্ষিণ দিকে এই বরাবর হচ্ছে তাকে একটা বেগ দিয়ে ফেলছি, এটা হচ্ছে আমাদের 4 মিটার পার সেকেন্ড। এখন আমাকে বলছে যে এর 1 সেকেন্ড পরে, মানে টোটাল 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে যাত্রা হতে তার দূরত্বটা আসলে কতটুকু থাকবে, যাত্রা পয়েন্ট থেকে তার দূরত্বটা আসলে কতটুকু হবে। এখন আমাকে বলো তো ভাইয়া, তার দূরত্বটা অ্যাকচুয়ালি কোনটা? তার দূরত্ব মানে তো যাত্রা পয়েন্ট থেকে দূরত্ব, তার মানে সরণ উল্লেখ করে দিয়েছে, সরণ, তাহলে সরণটা আসলে কোনটা হবে? এটা না, এই যে এটা তার সরণ, তাহলে এটা আমাকে বের করা লাগবে। তাহলে দেখো 3 মিটার পার সেকেন্ড বেগে সে চলছে কয় সেকেন্ড? প্রথমত 1 সেকেন্ড চলছিল, তারপরে 4 দেওয়ার পরে আরো 1 সেকেন্ড চলছে, তো সে 2 সেকেন্ড চলছে টোটাল, তাই না? তাহলে 3 মিটার পার সেকেন্ড বেগে সে যদি 2 সেকেন্ড চলে, দেখো এক্স মানে পূর্ব দিকের বেগ তো পূর্ব দিকের কাজ করবে, দক্ষিণ দিকের বেগ দক্ষিণ দিকের কাজ করবে, দক্ষিণ দিকের বেগটা হচ্ছে 1 সেকেন্ড কাজ করছে, আর পূর্ব দিকের বেগটা 2 সেকেন্ড কাজ করছে। তাহলে এখন এই জিনিসটাকে যদি আমি আরেকটা এরকম চিত্রের মধ্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে 3 মিটার পার সেকেন্ড বেগে সে আসলে 2 সেকেন্ড ধরে চলছে এই পাশে, আর 1 সেকেন্ড পরে যেহেতু 4 মিটার দিছি, তাহলে সে 4 মিটার পার সেকেন্ড বেগে 1 সেকেন্ড পরে পড়ছে আর কি। তাহলে 3 মিটার পার সেকেন্ড যদি 2 সেকেন্ড ধরে চলে, তাহলে 3 দুগুণ হচ্ছে 6 মিটার, সেই দিকে 6 মিটার গেছে। আর 4 মিটার পার সেকেন্ড বেগে যদি সে 1 সেকেন্ড ধরে চলে, তাহলে 4 মিটার সে গেছে এই বরাবর, এটা হচ্ছে 4 মিটার। তাহলে এখন আমাকে বলো, আমাকে এই দূরত্বটা বের করতে বলছে, এই দূরত্ব খুব ইজিলি বের করা যাবে না, কারণ এই যে পূর্ব এবং দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি, রাইট? তো 90 ডিগ্রি, যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের অবশ্যই এই দূরত্বটা বের করে ফেলা যাবে খুব ইজিলি। অথবা আমি লিখতে পারবো যে দূরত্ব সমান সমান হবে 6 স্কয়ার প্লাস হচ্ছে আমাদের 4 স্কয়ার, তাহলে 6 মানে 36, 36 প্লাস হচ্ছে 4 4 হচ্ছে 16 হয়, ঠিক আছে? তাহলে 46 আর 6 হচ্ছে 52, তাই না? রুট ওভার 52 মিটার। এটা অপশনের মধ্যে আছে, যে এই অপশনের মধ্যে আছে, ঠিক আছে? আই গেস এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ইউনিভার্সিটি 14-15 সালের কোশ্চেন এটা। দেন আমাদের এখানে তো আমরা একটু আগে পড়লাম যে আসলে গড় দ্রুতি মানে কি আর গড় বেগ মানেটা কি আসলে। সো দ্রুতি আর সরণের মধ্যে এটুকুই ডিফারেন্স, যে দ্রুতিটা হচ্ছে একটা স্কেলার রাশি, আর যেটা বেগ যেটা সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তো একটা এক্সাম্পল দিয়ে করি, আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। মনে করো যে তুমি তোমার মানে জাস্ট তুমি যদি দূরত্ব এবং সরণের পার্থক্যটা বুঝো, তাহলে দ্রুতি এবং বেগের পার্থক্যটা তুমি খুব ইজিলি বুঝে ফেলবা। তো মনে করো যে তুমি হচ্ছে এ থেকে বি পর্যন্ত তুমি আসলে যাত্রা করছো, করার পরে তারপর তোমার মন চাইছে যে না আমি 90 ডিগ্রি কোণে এখানে সি পয়েন্টের দিকে চলে আসবো। তো এ থেকে বি পর্যন্ত তুমি হচ্ছে মনে করো 2 কিলোমিটার চললা, আচ্ছা 2 না দিয়ে আমি 3 নেই, 3 কিলোমিটার গেলা, ঠিক আছে? এ থেকে বি তে, এরপরে বি থেকে সি তে তুমি মনে করো হচ্ছে 4 কিলোমিটার গেলা। এখন আমি যদি তোমাকে কোশ্চেন করি যে ভাইয়া তোমার সরণ কত আর দূরত্বটা কত, তাহলে আমরা সবাই জানি যে আমাদের সরণ আসলে কি হবে। সরণ আসলে আদি বিন্দু এবং শেষ বিন্দু সব মানে সর্বনিম্ন যে সংযোগ সরল লেখাটা থাকবে সেটা হচ্ছে আমাদের সরণ। তাহলে সরণ কিন্তু আমাদের এসি, এটা হচ্ছে আমাদের সরণ। তাহলে এসি আমি বলবো হচ্ছে সরণ, হ্যাঁ এসি হচ্ছে আমাদের সরণ ডাইরেক্টলি। সরণ কতটুকু তাহলে হবে? সিম্পল, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে, তাহলে সরণটা এটার অতিভুজ, তাহলে সরণটা কিন্তু আমাদের হবে 5 কিলোমিটার। আর আমি যদি তোমাকে বলি যে দূরত্বটা আসলে কত হবে, দূরত্বটা কিন্তু সে যতটুকু হাঁটছে ততটুকু, সেটা হচ্ছে এ বি প্লাস হচ্ছে বিসি, তার মানে 7 কিলোমিটার। বুঝা গেছে? দূরত্বটা কিন্তু 7, 3 আর 4 হচ্ছে 7। আই গেস এটা ক্লিয়ার। দূরত্ব এবং সরণ পাইলে তারপরে আমাদের এখান থেকে ফর্মুলা ফেলানোর কোনো বিষয় না। আর এখান থেকে ভয়ানক ফর্মুলা দেখে তোমাদের কোনো মনে রাখার দরকার নেই, এটা আমাদের দরকার নেই মনে রাখা, আমরা বুঝে বুঝে অঙ্ক করলে পারবো আর কি, ঠিক আছে? এরপর এখানে চলে আসি আমরা। এখানে বলা হলো একজন সাইকেল চালক সোজা পথে 3 ঘন্টায় 30 কিলোমিটার যাওয়ার পরে প্রথম রাস্তার সাথে লম্বভাবে অপর একটা পথে 8 কিলোমিটার পার ঘন্টা 5 ঘন্টা চললো, তার গড় বেগের মানটা আসলে আমাদের কত সেটা বের করা লাগবে। তাহলে গড় বেগ মানে আমরা কি দেখলাম বলতো? গড় বেগ মানে হচ্ছে গড় সরণ, মানে সরণ ডিভাইডেড বাই হচ্ছে টোটাল সময়, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখি তার সরণটা আসলে কোনটুকু হয়েছে। ফার্স্ট অফ অল 30 কিলোমিটার কিন্তু সে 3 ঘন্টা চলছে, তাহলে মনে করো যে সে চলছে হচ্ছে এভাবে করে 30 কিলোমিটার 3 ঘন্টা, তাহলে কতটুকু গেছে? সে 90 কিলোমিটার চলে গেছে, সো 90 কিলোমিটার সে চলে গেল, 90 কিলোমিটার গেল। দেন তারপরে দেখো প্রথম রাস্তার সাথে লম্বভাবে অপর একটা পথে সে 8 কিলোমিটার 5 ঘন্টা চলছে, 8 কিলোমিটার 5 আর 40 কিলোমিটার, তাই না? 8 কিলোমিটার পার আওয়ার বেগে সে হচ্ছে 5 ঘন্টা চলছে, তাহলে 5 আর 40 কিলোমিটার। বুঝলাম? প্রথমে সে 90 কিলোমিটার চললো, তারপরে সে উলম্ব ভাবে 40 কিলোমিটার আরো চলছে, তাহলে উলম্ব ভাবে সে 40 কিলোমিটার এমনি করে চলছে, যেভাবে করে সে আরো 40 কিলোমিটার চলছে, 40 কিলোমিটার ডাইরেক্টলি লিখে ফেলাম আমরা। তাহলে এখন তার সরণ কতটুকু বলো? সরণ হচ্ছে আমাদের এইটা, তাহলে সরণের মান কত হবে বলো? আমার এই মানটা বের করা লাগবে। তো এই মানটা কত হয় আমরা বের করার চেষ্টা করি। আমি লিখতে পারবো যে অতএব আমাদের সরণটা এখান থেকে মনে করে যাত্রা করছে এ বি আর হচ্ছে সি, আমাদের সরণ যেটা হবে
সরণ হচ্ছে √40 স্কোয়ার প্লাস হচ্ছে 90 স্কোয়ার। তো 40 স্কোয়ার মানে কত? তো ওই যে 4×4 = 16, মানে 1600 আর কি। ঠিক আছে, শূন্য করলে শূন্য দুটা বাইরে যায় আর কি। তাহলে এটা এরকম হবে আর কি। তুমি এটা হবে 1600 প্লাস, আর 90 স্কোয়ার করলে হচ্ছে গিয়ে তোমার 8100। ঠিক আছে, তাহলে এখন এখানে যোগ করলে কত হয় দেখো তো, 81 আর হচ্ছে 10 হচ্ছে 91, 9700 হয় আর কি। তাহলে √ওভার হচ্ছে আমাদের 9700 হয়। সো এটা হচ্ছে আমাদের সরণ আসলো। 9700 এটা কি হবে বলো? কিলোমিটার হবে। ঠিক আছে, এখন হ্যাঁ, তো এখন এইটার ভ্যালুটা তুমি যদি এরকম রুট করতে চাও, তাহলে রুট করলে আমাদের কতটুকু ভ্যালু আসবে এটা একটু আমরা গেস করার চেষ্টা করি। খেয়াল করো, 9700টাকে আমরা কি লিখতে পারি বলতো? এটাকে লেখা যায় 97 ইন্টু হচ্ছে 100, এটা 9700। এখন এইটা মানে কি লেখা যায় আবার? √97 ইন্টু হচ্ছে √100। আচ্ছা, 100 মানে কত? 100 মানে হচ্ছে 10 হয়। আর √97 যেটা, ওটাকে যদি আমি অর্ধেক করি তাহলে ওটার মান হচ্ছে এরকম আসবে আর কি, যে 9.8 এর মতো সামথিং কিছু একটা আসতে পারে। তোমরা একটু চেক করে নিবা ক্যালকুলেটারে। তাহলে এইটা মিলে আমাদের মোটামুটি এখানে হচ্ছে আমাদের 98 কিলোমিটারের মতো আসে আর কি। ঠিক আছে, সো সরণের মানটা হচ্ছে 98 কিলোমিটারের মতো আই গেস। ওকে, তাহলে এখন আমি যদি চাই এখন আম, আমরা বের করবো হচ্ছে গড় বেগ। তাহলে বেগের মান কত হবে দেখো তো, এখানে আমাদের বেগের মান কত? সো বেগ সমান সমান আমি লিখতে পারি সরণ ডিভাইডেড বাই সময়। এখানে আমাদের 98 ভাগ সময় কতটুকু বলো? 8 আর 3 কত হয়? 11। তাহলে এটা আমাদের 11 আসবে। তাহলে এখন নিচের কোনটা আসলে সঠিক হয় সেটা একটু দেখার চেষ্টা করো। 98 ভাগ হচ্ছে 11 যদি লিখি, তাহলে দেখো কোনোটাই নয়। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, এই পার্টটা হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। আই গেস হচ্ছে এটা ক্লিয়ার, কোনোটাই নয়, যেটার অ্যান্সার সেটাই। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও, আমার একটা কল আসছে। ওকে, আচ্ছা, এখন এর পরের অঙ্কটা একটু আমরা ট্রাই করি। এখানে এখানে বলা হয়েছে যে এক ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার বেগে উত্তর দিকে 12 কিলোমিটার হাঁটার পরে পশ্চিম দিক 150 মিনিটে 5 কিলোমিটার হাঁটলো। তাহলে ব্যক্তিটার গড় বেগটা কত? সো সেম টাইপের যেহেতু অঙ্ক, তাহলে এটা তুমি হচ্ছে খুব ইজিলি সলিউশন করে ফেলতে পারবা। তো এটা তোমাদের জন্য আসলে কাজ থাকবে, আসলে এটা তোমাদের জন্য ইজি আপডেট থাকলো, তোমরা নিজেরা নিজেরা করে ফেলতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এরপরে আমাদের এখানে হচ্ছে এই পার্টটাতে আমরা আরেকটু একটু দেখার চেষ্টা করি। এখানে এখানে আমাদের বলা আছে কি, কোয়েশ্চেনটা আরেকটু দেখতে হবে আমাদের। এখানে আমাদের বলা আছে যে এই তো, একজন সাইকেল চালক সোজা পথে 3 ঘন্টায় 30 কিলোমিটার যাওয়ার পরে তারপরে প্রথম রাস্তার সাথে লম্বভাবে অপর একটা পথে 8 কিলোমিটার/ঘন্টা বেগে 5 ঘন্টা আসলে চলছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল সে কিন্তু 30 কিলোমিটার গেছে। উম, কত ঘন্টা? 3 ঘন্টা। তো 30 কিলোমিটার কিন্তু আমাদের ডাইরেক্টলি সরণটা দেওয়া আছে, দেখছো ডাইরেক্ট সরণ দেওয়া আছে, প্রথমত 30 কিলোমিটার। তাহলে এই বরাবর সে প্রথমত 30 কিলোমিটার গেল, দেন তারপর হচ্ছে 8 কিলোমিটার/ঘন্টা বেগে 5 ঘন্টা চলছে, তাহলে 5 আর 40 মিটার। এখানে আমাদের সরণ হচ্ছে 40 কিলোমিটার। 40 কিলোমিটার এরপরে সরণ হয়েছে আর কি, এই যে এটা হচ্ছে আমাদের 40 কিলোমিটার আমাদের সরণ। তাহলে আমাদের আলটিমেটলি মোট সরণ কতটুকু? এটা হচ্ছে আমাদের 50 কিলোমিটার হবে। যদি 50 কিলোমিটার হয়, এবার আমি কিন্তু খুব ইজিলি বেগ বের করে ফেলতে পারবো, মানে গড় বেগটা আসলে কিছুই না, সরণ ডিভাইডেড বাই সময়। সময় কতটুকু? 3 ঘন্টা আর হচ্ছে 5 ঘন্টা, এটা মিলে হচ্ছে 8 ঘন্টা হয়। ঠিক আছে, সো এটা যদি আমি কাটাকাটি করি তাহলে এরকম হয় না যে 25/4? আচ্ছা, 25/4কে আমি এরকম লিখতে পারি 1/4। এই যে মিশ্র ভগ্নাংশ আকারে 4 4 24 আর এক হচ্ছে আমাদের 25।
তাহলে এইটা হচ্ছে আমাদের কিলোমিটার পার আওয়ার আসবে আর কি। সো এই নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই গেস এটা হচ্ছে আমাদের ক্লিয়ার। দেন তারপরে আমাদের হচ্ছে এটা আমাদের এইচডব্লিউ থাকবে। দেন তারপর আমরা এখানে চলে আসি নদী পারাপার সংক্রান্ত কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো নদী পারাপার সংক্রান্ত কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের আসলে দুই টাইপের অঙ্কই তো আসে বারবার, তাই না? যে একটা হচ্ছে কি যে তোমার সর্বনিম্ন দূরত্ব নদী পার, আর একটা হচ্ছে সর্বনিম্ন সময় নদী পার। এটা একটা। তার আগে একটু বেসিকটা আমরা একটু দেখে নিই। যে আমরা জানি যে যদি এটা যদি একটা নদী হয়ে থাকে আর কি, খুবই সিম্পল বিষয়। সো এই দিকে হচ্ছে আমাদের স্রোতের বেগ আছে ইউ। আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে স্রোতের বেগ হচ্ছে ইউ, এই পাশে আছে। এখন মনে করো যে তুমি যে কোনো একটা অ্যাঙ্গেলে যাত্রা করে স্টার্ট করতেছো, যে কোনো অ্যাঙ্গেলে বলতে এরকম করে তুমি আসলে যাত্রা করে স্টার্ট করতেছো। তাহলে তুমি যদি চাও যে নদীর অপর পারে পৌঁছাবা, তাহলে কেমনে পৌঁছাইতে পারো? মধ্যবর্তী কোণটা যদি আলফা দেওয়া থাকে, তুমি যদি অপর পারে তোমাকে যদি পৌঁছাইতে হয় এরকম করে একটা অ্যাঙ্গেল দিয়ে, তাহলে আসলে কি করতে হবে একটা খেয়াল করো তো ভাইয়ারা, কি করতে হবে আমাকে এখানে? তাহলে আমি এরকম করে যাত্রা করলে আসলে আমি পৌঁছাবো কোন দিকে? এই দিকের কোন একটা দিকে পৌঁছাবো না? তাহলে মনে করো আমি এখানে যাত্রা করলাম হচ্ছে এ পয়েন্ট থেকে, আর একদম আমাদের বিপরীত পয়েন্টটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব, এটা নদীর প্রস্থ দেওয়া আছে হচ্ছে ডি। আমি পৌঁছাইলাম হচ্ছে সি পয়েন্টে। তাহলে এখন আমাকে এখান থেকে কি কি বের করতে বলে? প্রথমত আমাকে এখান থেকে কি কি বের করতে বলে সেটা হচ্ছে আমাকে এখানে আগে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, কি কি বের করতে বলে এগুলো থেকে? নাম্বার ওয়ান, আমাকে এরকম বের করতে বলতে পারে যে নদী পার হইতে আমার সময় কতটুকু লাগবে। নদী পার হতে সময়, পার হতে সময় তুমি এরকম সূক্ষ্ম কোণে না গিয়ে তুমি চাইলে স্থূল কোণ যেতে পারো। দুই নম্বর জিনিস কি বের করতে বলে, যে আমাকে বলতে পারে যে পার বরাবর অতিক্রান্ত দূরত্বটা কত। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, আমি ডাইরেক্ট বলি বিসির মানটা কত, পার বরাবর যে বিসি দূরত্বটা আছে তার মানটা কত। তিন নম্বরটা আমাকে বলতে পারে যে ভাইয়া তুমি হচ্ছে এটা বের করে দেখাও যে এসির মান অ্যাকচুয়ালি কত হবে, সেটা বের করে দেখাও। বুঝতে পারছি? তো এটা আসলে খুবই সহজ হবে আসলে বিষয়গুলা। কেন? আমরা জানি যে ফিজিক্সে পড়ে আসছি আসলে যে আমার কোন একটা বস্তুর ভরবেগের পরিবর্তন যেদিকে ঘটবে, বল যেদিকে ক্রিয়া করবে সেদিকে হচ্ছে ভরবেগের পরিবর্তনটা হবে। তো মেইনলি মনে করো যে আমার নৌকাটাকে যদি আমি হচ্ছে মানে ওইটা ওই কনসেপ্ট আমি কেমন আনলাম? আনলাম এই কারণে যে আমার যে অক্ষ বরাবর আসলে ফোর্স গুলা কাজ করতেছে বা ভেক্টর গুলা কাজ করতেছে বা বেগ গুলা কাজ করতেছে, ওই অক্ষ বরাবরই আসলে তোমার সবকিছু পরিবর্তনটা তুমি মেজার করবা। অন্য কোনো অক্ষের কোনো কিছু এসে কেন তোমাকে মানে ই করবে না, কি বলে, বাধা দিবে না বা কোনো ইনফ্লুয়েন্স করবে না। তো ওই ক্ষেত্রে তুমি একটু চিন্তা করো যে আমাকে যদি এ বি বরাবর নৌকাটাকে পার করতে হয়, তাহলে আমার এ বি বরাবর বেগ লাগবে, তাই না? আমার পার হওয়া তো এইটা ডিপেন্ড করবে যে এই বরাবর যাইতে হবে। আর এই দিকে যত কিছু আছে সবকিছু কিন্তু তোমাকে সামনের দিকে নিয়ে যাবে, রাইট? অবশ্যই উত্তর হচ্ছে যে হ্যাঁ অবশ্যই ভাইয়া, তাহলে সামনের দিকে নিয়ে যাবে। তাহলে এখন আমাকে বলো তো ভাইয়ারা যে আমার এই পার বরাবর বা এ বি বরাবর বেগের উপাংশ কি কি আছে। ফার্স্ট অফ অল ইউ দেখো এই পারের সাথে কত কোণ তৈরি করেছে, 90 ডিগ্রি কোণ। তাহলে এই দিকের উপাংশটা কি হবে? ইউ cos 90, cos 90 মানে 0। ভি কিন্তু তার সাথে একটা কোণ তৈরি করে আছে, আলফা কোণ তৈরি করে আছে। তাহলে এইটার এই অক্ষ বরাবর উপাংশ কত হবে? ভি sin আলফা। তাহলে আমি বলবো যে বেগের পার বরাবর উপাংশ, পার বরাবর বরাবর উপাংশ, উপাংশ কত হবে? শুধুমাত্র এখানে ভি sin আলফা আছে, মানে নৌকার যে বেগটা আছে সেটা। তাহলে এখন আমি যদি চাই যে কতটুকু সময় হবে সেটা বের করতে, আমরা জানি যে সময় মানে হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বেগ। তো এখানে দূরত্ব কত আছে? ডি ডিভাইডেড বাই বেগের মান হচ্ছে আমাদের ভি sin আলফা। সেই আমাদের পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের যে কোনো কিছুর জন্য প্রযোজ্য আর কি, মানে হ্যাঁ, মানে যে কোনো টাইপের জন্যই প্রযোজ্য এটা। ঠিক আছে, নদী পার হইতে অলওয়েজ আমাদের এই টাইমটাই লাগবে। এখন আমাকে বললো যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বিসির মানটা আসলে কত হবে। ভাইয়া বিসি খুবই সহজ বিষয়, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তাহলে পার বরাবর কতগুলো বেগ আছে সবগুলো আমরা বের করি। তাহলে আমি এখন লিখবো, তো আচ্ছা এটা হচ্ছে পার বরাবর উপাংশ না বলে আমি এটাকে বলবো হচ্ছে প্রস্থ বরাবর উপাংশ। হ্যাঁ, এটাকে আমি বলতে পারি যে প্রস্থ বরাবর উপাংশ, প্রস্থ বরাবর উপাংশ। আর এটাকে আমি বলতে পারি হচ্ছে পার বরাবর উপাংশ। পার বরাবর উপাংশ কে কে আছে ভাইয়া বলো তো? আমাদের আছে ইউ আছে এবং হচ্ছে ভি cos আলফা আছে। তাহলে এখানে হবে ইউ প্লাস ভি cos আলফা। ঠিক আছে, এখন আমাকে যদি বলে যে বিসি দূরত্বটা কত হবে, তাহলে দেখো তো ভাইয়া, একটা নৌকা এখান থেকে এই পর্যন্ত আসতে তার যতটুকু টাইম লাগবে ওই সময় কিন্তু স্রোতের কারণে সে সামনের দিকে আসলে চলে যাবে। তাহলে বিসি বরাবর দূরত্বের জন্য কি করতে হবে? আমরা জানি যে আমাদের এখানে বিসি সমান সমান হবে হচ্ছে বেগ ইন্টু সময়। বেগ হচ্ছে আমাদের এইটা, which হচ্ছে ইউ প্লাস ভি cos আলফা। আর আমাদের সময় যেটা সেটা হচ্ছে এটা, ডি বাই ভি sin আলফা। ক্লিয়ার?
ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। বিসি পেয়ে গেলাম। আমি যদি এখন বিসি বের করে ফেলতে পারি তাহলে এসি বের করা তো কোনো ঘটনা বলো? এসি বের করা কোনো বিষয় না, কারণ এসি আসলে কি? এসি আসলে দেখো রুট ওভার বিসি স্কোয়ার প্লাস হচ্ছে এ বি স্কোয়ার। এটা সমকোণী ত্রিভুজ না? এটা এই একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে এখানে। সমকোণী ত্রিভুজ তৈরি হলে এসিটা আমাদের অতিভুজ। এ বি জানি, বিসি জানি, তাহলে আমাদের এসি বের করা কোনো বিষয় হবে না আর কি। আই গেস এটা আমাদের ক্লিয়ার হয়েছে। যদি বলে যে সর্বনিম্ন সময় নদী পার হইতে আমাকে নৌকাটাকে কোন দিকে যাত্রা করতে হবে, তাহলে ভাই খেয়াল করো, আমরা একটু আগে বের করলাম যে নৌকার যে কোনো সময় যে কোনো ভাবে নদী পার হওয়ার জন্য টাইম লাগে হচ্ছে এইটা, ডি বাই ভি সাইন আলফা। এখন আমাকে যদি বলে যে এই সময়টাকে সর্বনিম্ন হইতে হবে, দেখো একটা নৌকার স্রোতের কি বলা হয়, একটা নদীর যে প্রস্থটা, ডি এর মান তো কনস্ট্যান্ট, ভি এর মানটা তুমি কনস্ট্যান্ট ধরতে পারো, কারণ নৌকার সামর্থ্য যতটুকু সে তত স্পিডে যাবে। তাহলে আলফার উপরে হচ্ছে ডিপেন্ড করতেছে যে আমার টাইমটা সর্বনিম্ন হবে কি হবে না। তো এখন আমার আলফার মানটা যদি ম্যাক্সিমাম হয়, মানে সাইন আলফার মানটা যদি আমাদের ম্যাক্স হয়, তাহলে কিন্তু আমাদের টিটা মিনিমাম হবে। তাহলে এখানে আমাদের টি মিনিমামটা কত হয় বলো? সাইন আলফার ম্যাক্সিমাম মান কত? 1। সাইন আলফার ম্যাক্সিমাম মান হচ্ছে 1, তাহলে টি মিনিমাম কত হবে? ডি বাই ভি। আর ম্যাক্সিমাম যদি হইতে হয় তাহলে আলফার মান কত ডিগ্রি হইতে হবে? 90 ডিগ্রি হইতে হবে। তাহলে এতটুকুই কিন্তু পার্থক্য, যে ভাইয়া সর্বনিম্ন সময় যদি আমাকে নদী পার হইতে হয় তাহলে আমাদের আলফার মান হইতে হবে 90 ডিগ্রি, আর আমাদের সেই ক্ষেত্রে টাইমটা লাগবে কতটুকু? টাইমটা লাগবে হচ্ছে ডি বাই ভি পরিমাণ। আই গেস এটা আমাদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তখন আমাদের যাত্রা করতে হবে কিভাবে দেখছো, যে এইটা যদি আমাদের নদীটা হয় তখন এইটা হচ্ছে আমাদের নৌকার বেগ, আর এইটা হচ্ছে আমাদের স্রোতের বেগ। মধ্যবর্তী কোনটা হইতে হবে কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। আমি পৌঁছাবো কোন বরাবর? এই বরাবর আমি পৌঁছাবো। তাহলে বাকি ক্যালকুলেশন গুলো তো ভেক্টরের ক্যালকুলেশন, ওগুলো তো পারা যাবে। তারপরে আসো সর্বনিম্ন দূরত্ব বা সোজাসুজি নদী পার। সোজাসুজি নদী পার হইতে হলে আমাকে কি করতে হবে খেয়াল করো তো ভাইয়া। সোজাসুজি নদী পার হইতে হলে আমাকে কিন্তু কখনোই কখনোই আমাকে এইভাবে পার হওয়া যাবে না, আমাকে এইভাবে পার হওয়া যাবে না, কারণ এই দুইভাবে পার হইতে গেলে তো আমি অন্যদিকে চলে যাব, হওয়া যাবে না এটা। ঠিক আছে, তাহলে আমাকে কেমনে হইতে হবে? আমাকে অবশ্যই স্থূল কোণে যাত্রা করতে হবে। আমাকে অবশ্যই অবশ্যই এরকম স্থূল কোণে যাত্রা করতে হবে। এটা আমাদের বি, আর এই দিকে হচ্ছে আমাদের ইউ থাকতে হবে। তাহলে আমি হচ্ছে এরকম সোজাসুজি পার হয়ে যেতে পারবো। এটা আমাদের ডাব্লিউ। এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম হচ্ছে আমাদের বি। মধ্যবর্তী কোণটা যদি হয় আলফা। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করতে পারি দেখো তো ভাইয়া। আমাকে যদি সোজাসুজি পার হইতে হয় তাহলে আমার এই যে লব্ধি বেগ যেটা আছে, লব্ধি বেগটা দেখো যে কোনো একটা এই যে বেগের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। তো 90 ডিগ্রি যদি কোণ করে থাকে, আমরা জানি ফর্মুলা যে tan 90 ডিগ্রি সমান সমান কি লেখা যাবে, যার সাথে কোণ সে সিঙ্গেল থাকবে। লব্ধিটা ইউ এর সাথে কোণ তৈরি করে আছে, ইউটাকে আমি সিঙ্গেল রাখবো, তাহলে ইউ প্লাস আমি লিখতে পারবো আসলে ভি কজ আলফা, আর উপরে হবে আমাদের ভি সাইন আলফা। এখন আমরা জানি যে সাইন 90 ডিগ্রি মান কত? 1/0 সমান সমান লেখা যাচ্ছে আমাদের ভি সাইন আলফা, এবং আমি লিখতে পারি হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, তাই না? ইউ প্লাস ভি কজ আলফা। তো এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু লেখা যাচ্ছে 0, আর আমি এখান থেকে লিখতে পারবো আলটিমেটলি কজ আলফা সমান সমান হচ্ছে মাইনাস ইউ বাই ভি। অতএব আলফা সমান সমান লেখা যায় কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। শেষ। এই যে তখন আমাকে কত কোণে যাত্রা করতে হবে সেটা আমাদের এখানে খুব ইজিলি বের হয়ে চলে আসবে আর কি। এখন আমাকে যদি কখনো বের করতে বলে যে ভাই লব্ধি বেগের মানটা কত হবে, আচ্ছা এখানে লব্ধি বেগের মান কত বলো তো? ডাব্লিউ না? ডাব্লিউ আমাদের লব্ধি বেগ, এটা আমাদের ভি, এটা আমাদের ইউ। ইউটাকে আমি যদি এখানে নিয়ে আসি তাহলে আমাদের এই যে ডাব্লিউ বের হয়ে চলে আসবে না এখান থেকে, খুব ইজি। কারণ এটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল, এটা আমাদের অতিভুজ, এটা লম্ব, এটা আমাদের হচ্ছে ভূমি। লিখতে পারি আমাদের ভি স্কোয়ার, মানে ডাব্লিউ স্কোয়ার সমান লেখা যাবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ভি স্কোয়ার মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার। অথবা আমি লিখতে পারবো ডাব্লিউ সমান হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। শেষ। এটা লব্ধি বেগ বের হয়ে গেল, এত বেগে সব পারে পৌঁছাবে। তুমি সবগুলো এখন নিজের মতো করে বের করে ফেলতে পারবো আর কি, এগুলো দেখানোর কোনো লজিকই নেই আসলে এই টাইমে এসে। এখন বলা হচ্ছে দেখো একজন লোক স্রোতের বেগের √2 গুণ বেগে স্রোতের সহিত কত কোণে সাঁতার দিলে নদীটি সোজাসুজি পার হইতে পারে। আচ্ছা, নদী সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে আমরা কি দেখলাম? আলফা কোণ বের করার ফর্মুলা কি? কজ আলফা সমান হচ্ছে মাইনাস ইউ বাই ভি। এখন আমাকে বলো তো ভাইয়া, স্রোতের বেগের √2 গুণ বেগে, আচ্ছা স্রোতের বেগটা হচ্ছে আমাদের ইউ, ইউটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, ইউ হচ্ছে স্রোতের বেগ। আচ্ছা ভিটা কি? ভিটা হচ্ছে নৌকার বেগ, তাহলে নৌকার বেগটা কত গুণ হবে বলো? নৌকার বেগ অথবা সাঁতারুর বেগ যেটা বলো না কেন, সেটা হচ্ছে ইউ এর হচ্ছে √2 গুণ, ইউ এর হচ্ছে √2 গুণ। তো এখান থেকে আমি কি লিখতে পারি? মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে √2 ইউ না, আলফার ভ্যালু বের করা লাগবে জাস্ট খালি। তো এটা লিখতে পারবো কজ আলফা। এখান থেকে ইউ আউট হয়ে গেল, আলফা সমান লেখা যায় কস ইনভার্স মাইনাস 1/√2। তো তোমরা যারা জানো না কস ইনভার্স মাইনাস থেটা, কস ইনভার্স মাইনাস থেটা এটা মানে হচ্ছে পাই মাইনাস কস ইনভার্স থেটা। ঠিক আছে,
কস ইনভার্স মাইনাস থিটা মানে হচ্ছে পাই মাইনাস কস ইনভার্স থিটা। সো এটা কটের জন্য প্রযোজ্য, সেকের জন্য প্রযোজ্য আসে। তো এখান থেকে আমি লিখতে পারবো এটা মানে হচ্ছে পাই মাইনাস কস ইনভার্স 1/√2। তো 180 থেকে তুমি যদি 45 ডিগ্রি বাদ দাও তাহলে তুমি পাবো হচ্ছে 135 ডিগ্রি। সো এটা আমাদের 135 ডিগ্রি কোণ, আলফার মান হচ্ছে 135 ডিগ্রি। আই গেস এগুলো ক্লিয়ার হচ্ছে, খুবই সহজ কোশ্চেন আর কি। দেন তারপরে এখানে চলে আসো আমাদের এই যে এই চ্যাপ্টারের হচ্ছে কি আমাদের মোটামুটি ভেক্টরের পার্টের অংশগুলো তো গেল, এখন হচ্ছে গতিবিদ্যার পার্টের অংশগুলো আছে আর কি। সো এখানে আমাদের জানি ছোটকাল থেকে এগুলো ফর্মুলাগুলো পড়ে আসছি, বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, বা ফোর্স এম ইকুয়াল মানে এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, এম এটাকে এখানে আমরা এম এফ দ্বারা প্রকাশ করে ফেলছি। আর আমরা জানি যে ত্বরণ মানে হচ্ছে ডেল ভি বাই ডেল টি লেখা যায়, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এবং ভি ইকুয়াল টু এস প্লাস এস ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি। এগুলো কিন্তু আমরা লিখতে পারবো আসলে। এই জিনিসটাকে আমরা লিখতে পারি আমরা গড় বেগ, এগুলো সবগুলো আমরা জানি। একবার করে রিভাইজ দিলাম এই স্লাইডটা। আমরা অঙ্কের দিকে চলে যাবো ডাইরেক্টলি। এখানে বলা হয়েছে যে গাছ থেকে 3 কেজি ভরের একটা নারিকেল নিচের দিকে পড়ে, সো বাতাসের বাধা 7.6 নিউটন হলে নারিকেলের মন্দনটা আসলে কতটুকু হবে। তাহলে দেখো একটা নারিকেল যদি এখানে পড়ে এমনি করে, গাছ থেকে যদি এমনি করে নারিকেলটা যদি পড়ে, তাহলে সে কিন্তু একটা ত্বরণে পড়বে, তাই না? মানে একটা ত্বরণ অথবা মন্দনের দিকে পড়বে, কারণ বাতাসের একটা বাধা আছে। ফার্স্ট অফ অল সে নিচের দিকে কেন পড়বে? কারণ নিচের দিকে হচ্ছে তার একটা ওজন কাজ করে এমজি, আর উপরের দিকে তার একটা বাতাসের বাধা কাজ করবে, তাই না? এটাকে আমরা বলতে পারি ফ্রিকশন। ফ্রিকশন একটা কাজ করবে, বাতাসের বাধা যেটা সেটা কাজ করবে আর কি। এটা করার পরে তারপরে সে একটা ত্বরণে পড়বে, একটা ত্বরণে পড়বে, সে হচ্ছে এম এ ত্বরণে পড়বে। এখন আমরা নিউটনের লটা কি জানি বলো? নিউটনের ল আমরা জানি সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ, নট এফ ইকুয়াল টু এম এ, সামেশন অফ এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এ আসবে, ঠিক আছে? সামেশন অফ এফটা কি, যে এই বস্তুটার উপরে আসলে টোটাল কয়টা বল কাজ করতেছে? দুইটা, ওজন আর বাতাসের বাধা। তাহলে ওজন নিচের দিকে, বাতাসের বাধা উপরের দিকে, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। আমি এখানে লিখতে পারবো এরকম যে এম জি মাইনাস হচ্ছে এফ এফ ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু লেখা যায় এম এ। আচ্ছা, এম এর মান কত ভাইয়া? 3। জি এর মান কত ভাইয়া? জি এর মানটা তুমি ধরে নাও হচ্ছে 9.8, আর এফ এর মান কত? এফ এর মান কত হবে? 7.6। সো 7.6 ডিভাইডেড বাই, তুমি এখানে লিখতে পারবে আসলে 3 সমান সমান কত লেখা যাবে? আমাদের ত্বরণটা লেখা যাবে এবং মন্দন লেখা যাবে, যেটা বলো না কেন। এখান থেকে আমাদের এর মান আসতেছে 9.8 মাইনাস 7.6 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 3। তো একটা জিনিস খেয়াল করো ভাইয়ারা, যে এই অপশন দেখলে তুমি কিন্তু অনেক আইডেন্টিফাই করতে পারবা। আমি এটা ক্যালকুলেশনটা না করে বুঝতে পারি 9.8 থেকে একটা জিনিস হচ্ছে মাইনাস হচ্ছে, তাহলে 9.8 এর তুলনায় এই সবগুলো হচ্ছে বড়, এগুলোতে অ্যান্সার হতেই পারে না। তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে হচ্ছে এইটা 6, ঠিক আছে? ওকে, বুঝে গেল ভাইয়ারা? তুমি এখানে যদি 10 নিতা তাহলে 10 নিলে কি আসতো? 10 মাইনাস 7.6 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 3। তো এটা আমাদের 2 টাইপের সামথিং কিছু একটা আসতো। সো এটা আমাদের 7 পয়েন্ট মানে 6 এর মতোই আসলে আমাদের কিছু একটা আসে আর কি, ঠিক আছে? ওকে, নারিকেলের মন্দন কতটুকু, এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের 6 চলে আসবে। দেন তারপর এখানে আমরা চলে আসি যে একটা চলন্ত ট্রেনকে ব্রেক করে 10 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো। ট্রেনটার মন্দন যদি 70 হয় তাহলে গতিবেগটা আসলে কতটুকু ছিল, এর গতিবেগটা আসলে কতটুকু ছিল। এখন আমরা জানি, ফর্মুলা জানি। কি ফর্মুলা জানি ভাইয়া? যে গড় মন্দনের মান দেওয়া আছে, তাই না? সো আমরা জানি যে এটা ভি স্কয়ার ইকুয়ালস টু লেখা যায় ইউ স্কয়ার মাইনাস 2as, এটা আমরা জানি, তাই না? যদি মন্দনের ক্ষেত্রে আর কি। তো এখন আমাকে বলো তো ভাইয়া, বেগের মান কতটুকু? বেগের মান, লাস্ট বেগ তো আমাদের 0, আদি বেগের মান, আচ্ছা 10 সেকেন্ড টাইম বলে দিছে, তাই না? টাইমটা বলে দিছে আমাকে। তো আমি এক কাজ করে ফেলি ভাইয়া, আমরা ফর্মুলা জানি এটার, যে ভি ইকুয়ালস টু লেখা যায় ভাইয়া যে ইউ মাইনাস এটি, তাই না? তো এখান থেকে আমরা ইউ বের করে ফেলতে পারবো, কারণ শেষ বেগ তো সে থেমে গেছে আলটিমেটলি। তাহলে ইউ এর মানটা কত হয় ভাইয়া? এটি হবে না? তাহলে 70 ইনটু হচ্ছে আমাদের 10, সেখান থেকে আমরা কিন্তু 700 পেয়ে যাচ্ছি আর কি। 700 এমএস ইনভার্স হচ্ছে 2, ঠিক আছে? দ্যাটস দ্য आंसर, সি এর মানটা এটা। দেন তারপর এখানে চলে আসো, 15 কেজি ভরের একটা গোল 5.56 ফিট দীর্ঘ একটা কামানের নলের মুখ থেকে 4 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের নির্গত হয়। গোলকটার উপর হচ্ছে আমাদের প্রযুক্ত বল নির্ণয় করতে হবে। আমরা জানি যে এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত লেখা যায় ভাইয়া? এম এ লেখা যায়, ঠিক আছে? মুখ থেকে 4 মিটার পার সেকেন্ড বেগে আসলে নির্গত হয়। তাহলে আমাদের দেখো, আমরা জানি যে বল মানে লেখা যায় হচ্ছে এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে এম এর মান আমার কাছে দেওয়া আছে অলরেডি 15, আর এর মান কত? এর মান হচ্ছে ত্বরণ। তাহলে খেয়াল করো, ফার্স্ট অফ অল কামানের ভিতরে আমাদের ওই বুলেট যেটা, বা যেটাকে বলে আমরা গোলক যেটা, ঠিক আছে? সো গোলাটা আছে, গোলাটা স্থির ছিল। তারপরে যখন সে বের হয়েছে, নির্গত হয়েছে 4 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে কতটুকু ত্বরণ পাইছে সে? আমরা ত্বরণ মানে জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি, রাইট? তাহলে এটা হচ্ছে আমাদের 15 ইনটু ভি এর মান হচ্ছে 4 মাইনাস 4 মাইনাস, আচ্ছা টি এর মানটা কি আমাদের জানা আছে? টি এর মানটা আমাদের জানা নাই তো। তাহলে আমরা এক কাজ করে ফেলি, ত্বরণের তো আরো ফর্মুলা আছে, তাই না? টি ছাড়াও তো আমাদের আরো ফর্মুলা আছে। কি কি ফর্মুলা আছে আমরা জানি?
যে এই যে ভি স্কোয়ার ইকুয়ালস লেখা যায় ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 2as। সো ইউ এর মান যদি 0 হয় তাহলে আমাদের এখানে আমরা খুব ইজিলি যেটা বলতে পারি সেটা হচ্ছে ত্বরণ যদি বের করতে চাই তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s লেখা যায়। সো ত্বরণকে আমি লিখতে পারবো ভি স্কোয়ার বাই 2s। সো ভি স্কোয়ার বাই 2s। সো ভি এর মান কত বলো 4, তাহলে 4 স্কোয়ার ডিভাইডেড বাই 2s মানে 2 ইনটু 5.56। আচ্ছা, এখন যেহেতু সবগুলো এসআই এককে নিচে, মাথায় রাখতে হবে যে ফিট থেকে তুমি যদি মিটারে কনভার্ট করতে চাও তাহলে এর সাথে তুমি হচ্ছে 0.3 কে আসলে মাল্টিপ্লাই করবা, ঠিক আছে। সো এখানে এস এর মান হচ্ছে 5.56 হবে 5.56 ইনটু হচ্ছে আমাদের 0.3, বুঝতে পারছি। সো এরকম আর কি আসবে। তো এরপরে তুমি এখানে যদি মানে কাটাকাটি করতে চাও তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 15 ইনটু এটা হচ্ছে 8 আসবে, যে 2 দিয়ে কাটলাম এখান থেকে, ডিভাইডেড বাই এটা আসতে হচ্ছে 5.56 ইনটু এটা লেখা যায় 3/10, তাই না, উপরে আমি 10 দিয়ে দিলাম আর কি। তাহলে এখানে 3 5 হচ্ছে আমাদের লেখা যায় 15, 5 10 5টা 40, উপরে থাকবে হচ্ছে 400। 400 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 5.56। দেখো তো ভাইয়া, 400 কে তুমি যদি 4 দ্বারা ভাগ করো তাহলে তুমি হচ্ছে 100 পাবা। আর তুমি যদি হচ্ছে 400 কে 6 দ্বারা ভাগ করো তাহলে দেখো তো কত হয়, 400 ভাগ হচ্ছে 6, তাহলে এখানে হয় হচ্ছে 400 6 7 6 6 36 36। তো এটা হচ্ছে 60 এর কিছু বেশি হবে আর কি 6 দ্বারা ভাগ করলে, ঠিক আছে। তাহলে 5.56 দ্বারা ভাগ করলে কি হবে বলো, 5.56 দ্বারা ভাগ করলে হচ্ছে কি আমাদের 120 তো হবেই না, 120 তো হওয়ার চান্সই নাই। তারপরে 60 তো হওয়ার চান্সেস নাই, এটা হওয়ার চান্সেস নাই, ঠিক আছে। তাহলে কোনটা হবে বলো, 90 হওয়ার একটা চান্সেস আছে, আই গেস সো, ঠিক আছে। 5.56, ঠিক আছে। হ্যাঁ, দ্যাটস দ্য অ্যান্সার হচ্ছে আমাদের, ঠিক আছে। ওকে, আই গেস এটা হচ্ছে আমাদের ক্লিয়ার হয়েছে। দেন তারপর এখানে চলে আসো, 36 কেজি ভরের একটা স্থির বস্তুর উপরে কি পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ ঘন্টায় 15 কিলোমিটার পার আওয়ার বেগ হচ্ছে আমাদের বৃদ্ধি পাবে। তাহলে দেখো আমাদের এখানে বেগের বৃদ্ধি দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ডেল ভি এর মান আসলে। আর যেহেতু 1 মিনিট বলছে তাহলে ডেল টি এর মানটা আসলে 60 সেকেন্ড, ঠিক আছে, 60 সেকেন্ড। তো আমরা জানি যে ফোর্স ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে এম এ, তাহলে 36 ইনটু এ ত্বরণ মানে কি, ত্বরণ মানে এখানে হচ্ছে আমাদের 15,000 তো আছেই, ডিভাইডেড বাই তুমি এখানে 60 দ্বারা ভাগ করে ফেলো। তাহলে ঘন্টায় এতটুকু। আচ্ছা, 15 কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে বানাইতে হবে। তো একটা জিনিস তোমার মাথায় রাখবো ভাইয়া, যে কিলোমিটার পার আওয়ার থেকে তুমি যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে যাও তাহলে 3.6 দ্বারা আসলে ভাগ করে ফেলবা, তাহলে আমাদের হয়ে যাবে আসলে। সেটা আমাদের 15 আছে, এটাকে আমরা ভাগ করবো 3.6 দ্বারা, ইনটু হচ্ছে এখানে 60 আছে। তো এখানে এটা কাটাকাটি করলে এটা আমাদের 10 আসে দেখো, আর এখান থেকে তুমি এটা কাটো, এটা তাহলে 6 আসবে, তাহলে হচ্ছে 15 ডিভাইডেড বাই আসলে 6। তো এটা করলে আমাদের কত আসবে দেখো, এই যে 2.5, 2.5 কা 6 দুগুণে 12, সামথিং একটু বড় হইতে পারে, 2.5 নিউটন আর কি হবে। সো 2.5 নিউটন হবে, ঠিক আছে। দেন তারপরটা চলে আসো, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে কোন সম্পর্কটা আসলে সঠিক। আমরা জানি এস ইকুয়াল টু লেখা যায় ইউটি প্লাস হচ্ছে আমাদের হাফ এটি স্কয়ার। যদি স্থির অবস্থান হয় তাহলে ইউ এর মানটা 0, এটা 0 হয়ে গেলে এস ইজ প্রপোর্শনাল টু লেখা যাচ্ছে টি স্কয়ার। সো অ্যানসার হচ্ছে টি স্কয়ার। সহজ সহজ কোশ্চেন, ঠিক আছে। দেন তারপর এখানে আসো, একটা ধ্রুবক বল 40 কেজি ভরের একটা বস্তুর উপর স্থির অবস্থা থেকে 6 সেকেন্ডে ক্রিয়া করে 18 মিটার পার সেকেন্ড বেগের সৃষ্টি করে। সো বলের মানটা কত ভাই, এগুলো আর করা দরকার আছে? এগুলো তো একই রকম অঙ্ক, এটা এইচডব্লিউ তোমরা করে নিও, সেম টাইপের অঙ্ক তো। আচ্ছা, এরপর এখানে আসে যে একটা গাড়ি সমতরণে 30 কিলোমিটার আদি বেগে 100 কিলোমিটার পথ অতিক্রম করে 50 কিলোমিটার চূড়ান্ত বেগ প্রাপ্ত হয়, ত্বরণটা নির্ণয় করো। ভাই এগুলো কোনো কঠিন কোনো কিছুই না ভাই, এগুলো তোমরা খুব ইজিলি পারবা না। আমার কাছে আদি বেগ দেওয়া আছে, দেখো আদি বেগ দেওয়া আছে, চূড়ান্ত বেগ দেওয়া আছে, এবং পথের মানটা দেওয়া আছে, ত্বরণের মান কত হবে। আমরা ফর্মুলা জানি আসলে, ভি স্কয়ার সমান সমান লেখা যায় ইউ স্কয়ার প্লাস হচ্ছে 2as। সো এখান থেকে আমি লিখতে পারি এরকম যে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2s ইকুয়ালস টু হচ্ছে a। ওখানে ক্যালকুলেশন করে নিলে হয়ে যাচ্ছে, বুঝে গেছে। দেন তারপরে বাঘ এবং হরিণ, বাস যাত্রী, সাইকেল ধরা ইত্যাদি সংক্রান্ত কিছু প্রবলেম গুলো। তো এই প্রবলেম গুলোতে সাধারণত কি থাকে, যে একজন হচ্ছে সমবেগে চলতেছে আর আরেকজন হচ্ছে আমাদের সমত্বরণে চলতেছে, এরকম হয় আর কি। একজন সমবেগে চলতেছে আরেকজন হচ্ছে আমাদের সমত্বরণে চলতেছে। তো এই অঙ্কগুলো আমরা ছোটকাল থেকে করে আসতেছি, সেগুলো তেমন কোনো বোঝানোর কিছু নাই। যেমন দেখো, একটা সাইকেল আরোহী একটা ইঞ্জিনের 84 মিটার পশ্চাৎ থেকে 20 মিটার পার সেকেন্ড সমবেগে তার দিকে যাত্রা করলো, একই সময় ইঞ্জিনটা 2 মিটার পার সেকেন্ড সমত্বরণে সম্মুখ দিকে যাত্রা শুরু করে, ঠিক আছে। এখন বলো যে তারা কত সেকেন্ডে মিলিত হবে। তাহলে একটা খেয়াল করো ভাইয়া, এখানে মনে করো সাইকেল আরোহীটা আছে আর এটা হচ্ছে আমাদের সেই বাস চালকটা,
এদের মধ্যবর্তী গ্যাপটা আসলে 84 মিটার। এখানে সাইকেল চালকটা আছে, এখানে হচ্ছে আমাদের বাস চালকটা আছে। এখন বাস চালকটা সবার আগে স্থির ছিল, তারপর সে ত্বরণে চলছে। সো এখানে সে ত্বরণে চলছে কতটুকু সময় আমি ধরে দিলাম তারা আসলে মিলিত হবে। হ্যাঁ, কোথায় মিলিত হবে? এ পয়েন্টে যে সে মিলিত হবে, ঠিক আছে? এ পয়েন্টে কত সময় পরে? সে টি সময় পরে আসলে যে মিলিত হবে। তো আমরা জানি যে টি সময় পরে, মানে টি সময় ধরে যদি চলে, তাহলে সি বিন্দুটা বা সাইকেল আরোহীটা সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? টি সময় চললে সাইকেল আরোহীর অতিক্রান্ত দূরত্ব সাইকেল আরোহীর জন্য কত হবে? সে এই 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে সমবেগে, তাহলে 20টি হবে। অবশ্যই অবশ্যই 100% সত্য। আচ্ছা, এখানে 84 মিটার বলছে, ঠিক আছে? সেটা 84 মিটার। ওকে, মুছে লিখি 84 মিটার, 86 মিটার না, এটা হচ্ছে 84 মিটার। আর যেটা আমাদের কি বলা হয়, এই বাস চালক, যেটা এখানে বাস চালক বলছে না? হ্যাঁ, একটা ইঞ্জিন চালক। তো একটা ইঞ্জিন চালক, ঠিক আছে, যেটা হোক না কেন, ইঞ্জিন চালিত কোনো একটা কিছু। তো সে কিন্তু 84 মিটার কম অতিক্রম করবে টি সময়, তাই না? দেখো, এই সাইকেল চালকের কিন্তু এই যে টি সময়ে 84 মিটার দূরত্ব অতিক্রম করা লাগলো, তারপরে দূরত্ব অতিক্রম করা লাগলো, ওই তুলনায় ইঞ্জিন চালকটা কিন্তু 84 মিটার কম অতিক্রম করছে, তাই না? টি সময়। তাহলে আমি এখানে লিখতে পারবো যে টি সময় আসলে ইঞ্জিন চালকটা যতটুকু দ্রুত অতিক্রম করবে সেটা হচ্ছে এইটুকু, হাফ এটি স্কোয়ার। এই হাফ এটি স্কোয়ারের সাথে 20টিটা আসলে কি হবে? 20টিটা হবে 84 প্লাস হচ্ছে এই হাফ এটি স্কোয়ারের সমান হাফ ইন্টু এ। এর মানটা কত দেওয়া আছে ভাইয়া? এর মানটা আছে 2। আর টি স্কোয়ার মানে কতটুকু? টি এর স্কোয়ার মানে আমি জানি না, এটা হচ্ছে টি। কত সেকেন্ড পরে মিলিত হবে? এখান থেকে টি এর মানটা খুব ইজিলি চলে আসবে আর কি। দেখো, এখানে এটা এটা আমাদের কাটা চলে যাচ্ছে। আমি এখানে লিখতে পারি যে টি স্কোয়ার মাইনাস 20টি প্লাস 84 ইজ ইকুয়ালস লেখা যাবে হচ্ছে আমাদের 0। তাহলে দেখো আমাদের এই কি বলা হয়, 6×14 হচ্ছে 84 হয়। দেখো, এই যে 4/6 4 হাতে থাকতেছে হচ্ছে 2, 6 × 6 আর 2 হচ্ছে 84, 6×24 84 হয়। আমি এখান থেকে লিখতে পারি যে টি স্কোয়ার মাইনাস 14টি মাইনাস 60 প্লাস 84 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে সলিউশন করলে দেখো তোমার টি এর মানটা একবার আসে 14, আরেকটা আসে আমাদের 6। তো 6 এবং 14 এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। এই প্রবলেমগুলো আশা করি পারা যাবে আর কি। আচ্ছা, এরপরে বিশেষ একটা সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা, তোমরা এগুলো মনে পড়ে আসছো। ফর্মুলাটা কি এটা মনে করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। যে নির্দিষ্ট একটা তম সেকেন্ডে, মানে এরকম বলতে পারে যে 7তম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বটা আসলে কত, তাহলে কত হবে? ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস হচ্ছে আমাদের 1, হাফ এ ইন্টু 2t মাইনাস হচ্ছে আমাদের 1। এরকম আর কি মনে রাখতে হবে এই ফর্মুলাগুলো। যেমন এখানে বলা হয়েছে যে 20 মিটার পার সেকেন্ড বেগে এবং এত ত্বরণে চলমান বস্তুকণা 5ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা আসলে কত? পঞ্চম, স্পেসিফিক একটা সেকেন্ড বলে দিছে, 5th সেকেন্ডে। ফর্মুলা কি? ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2t মাইনাস হচ্ছে আমাদের 1। দেখো, আদি বেগের মান দেওয়া আছে 20, তারপরে ত্বরণের মান দেওয়া আছে 4, এটা হয়ে যাবে 2। পঞ্চম বলছে, তাহলে 5 × 10 মাইনাস 1 9 লিখতে পারি আমরা 20 প্লাস 9 × হচ্ছে আমাদের 18। অ্যান্সার হচ্ছে আমাদের 38 মিটার। S5 এর মান কত মিটার? 38 মিটার। দ্যাটস দ্য অ্যান্সার। আই থিঙ্ক এটা ক্লিয়ার। দেন তারপর এখানে চলে আসো, একটা বস্তু কোন 60 সেন্টিমিটার পার সেকেন্ড সমত্বরণে চলে, 11তম সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে কণাটার আদি বেগটা কত? সেম প্রবলেম ভাই, এখানে আমাদের এই যে টি এর মানটা দেওয়া আছে হচ্ছে 11, তারপরে দেখো আমাদের কাছে সমত্বরণ, তাহলে এ এর মান দেওয়া আছে, আর হচ্ছে আমার কাছে এস এর মানটা দেওয়া আছে। বাকিটা ক্যালকুলেশন তোমরা করে নিবা, একই কোশ্চেন, ঠিক আছে? দেন তারপর এটা চলে আসো, যদি আমাদের রেলগাড়িটা সংঘর্ষ এড়ায়, সো সংঘর্ষ এড়ানোর শর্তটা কি আসলে? বিষয়টা হচ্ছে, দেখো দুইটা রেলগাড়ি মনে করো সামনাসামনি এমনি করে সম্মুখ হচ্ছে আর কি। তাহলে কি হবে? দুজনে অনেক দূর থেকে তাদেরকে দেখলো একজন আরেকজনকে, এরপর তারা হচ্ছে ব্রেক কষলো, ব্রেক কষতে 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 যখন তারা হচ্ছে যে এখানে এসে থেমে যাবে, তখন সংঘর্ষ হবে না। যদি এখানে এসে যদি না থেমে যায়, তাহলে সংঘর্ষ হবে। খুবই সিম্পল বিষয়, বুঝতে পারলাম? মানে তাদের মন্দনের কারণে অতিক্রান্ত দূরত্ব, দুইটার অতিক্রান্ত দূরত্বটা যদি আসলে টোটাল দূরত্বের সমান হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে আমাদের সংঘর্ষ করবে আইদার, অথবা সংঘর্ষ করবে না আর কি। এই অঙ্কগুলো হচ্ছে আমরা এখানে একটু করার চেষ্টা করি, একটা প্রবলেম করলে হয়ে যাবে। খুলনা এবং ঢাকার মধ্যে একই লাইনে চলাচলকারী বিপরীত দিক থেকে আসা 50 কিলোমিটার বেগে চিত্রা এবং সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দুটা 10 কিলোমিটার দূরত্বে একে অন্যকে দেখতে পেল। ওকে, চিত্রা এক্সপ্রেসটা 250 কিলোমিটার পার ঘন্টা মন্দন সৃষ্টি করলো, এবং সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কত মন্দন সৃষ্টি করলে দুর্ঘটনাটা আমাদের এড়ানো সম্ভব? তাহলে বিষয়টা হচ্ছে এরকম, দেখো ভাইয়া, আসলে দুইটা ট্রেন আছে। সো একটা হচ্ছে আমাদের চিত্রা এখানে আছে, মনে করো এ পয়েন্টে আছে, আর আরেকটা হচ্ছে আমাদের এটা বি পয়েন্টে আছে। তো মনে করো তাদের মধ্যবর্তী দূরত্বটা বলে দিচ্ছে না 10 কিলোমিটার। 10 কিলোমিটার দূর থেকে তারা একে অপরকে দেখছে। তো তারা একে অপরকে 10 কিলোমিটার দূর থেকে আমাদের দেখছে, তাহলে এখানে আমাদের 10 কিলোমিটার আছে। আমরা মনে করলাম যে ট্রেনটা আসতে আসতে, প্রথম ট্রেনটা আসতে আসতে এখানে আসলো, দ্বিতীয় ট্রেনটা আসতে আসতে আমাদের এখানে আসলো। তাহলে প্রথম ট্রেনটার অতিক্রান্ত দূরত্ব আমি ধরলাম হচ্ছে S1, আর দ্বিতীয় ট্রেনটার অতিক্রান্ত দূরত্ব আমি ধরলাম হচ্ছে S2। এখন সংঘর্ষ তখনই এড়ানো সম্ভব হবে যখন S1 এবং S2 এর মানটা 10 কিলোমিটার হবে। যদি আমাদের S1 এবং S2 এর মানটা 10 কিলোমিটার থেকে বড় হয়ে যায়, তাহলে সেটা সংঘর্ষ করে ফেলবে।
আর কম হইলে তো সংঘর্ষ করবে না, সিম্পল একটা বিষয়, তাই না? তাহলে কোন রকমের দুর্ঘটনা এড়ানো যায় তার জন্য কি হতে হবে, আমাদের S1 প্লাস S2 এর মানটা আমাদের হতে হবে কত কিলোমিটার, 10 কিলোমিটার। যেহেতু তারা দুজনই আসলে মন্দন তৈরি করে ফেলছে, দুজনই যেহেতু মন্দন তৈরি করে ফেলছে, আমরা ফর্মুলা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় ইউ স্কোয়ার মাইনাস 2s। এখান থেকে আমরা s এর মানটা কি লিখতে পারি, লাস্ট বেগ তো আমাদের 0 হইতেই হবে, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2a। এইটা তাহলে S1 এর জন্য কত হবে, S1 এর জন্য হচ্ছে u1 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2a1, আর S2 এর জন্য হচ্ছে আমাদের u2 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2a2 ইকুয়াল টু লিখতে পারবো কত ভাইয়া, 10। তাহলে দেখো তো ভাইয়া u1 মানে কত, প্রথম ট্রেনটা হচ্ছে 50 কিলোমিটার পার বাইকে, 50, তাহলে এটা হবে 50 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইনটু a1 এর মান কত, 250, a1 এর মানটা হচ্ছে 250, প্লাস u2 এর মান কত ভাই, u2 এর মান কত 40, তাহলে 40 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইনটু আমাদের a2 এর মানটা বের করা লাগবে, এখানে আমাদের 10 দেওয়া আছে। তো এবার এখানে আমাদের ক্যালকুলেশন একটু কাটাকাটি করা লাগবে। সো 2500 হয়, এটা উপরেটা হচ্ছে 2500, তাহলে 2500 কে 250 দ্বারা কাটলে এখানে আমাদের 10 আসবে। তো এবার এখান থেকে যদি কাটো তাহলে 5 আসে। সো এখান থেকে আমি লিখতে পারি আলটিমেটলি যে 40 স্কোয়ার মানে হচ্ছে 1600 হবে, এটা 1600 ভাগ হচ্ছে 2 ইনটু a2 সমান সমান লেখা যাবে হচ্ছে আমাদের 5, বা আমি লিখতে পারি a2 সমান সমান লেখা যায় 1600 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 10। এই 5টা এই পাশে আনলে 10 হয়ে যাবে, এখান থেকে কাটাকাটি করলে এখানে আমাদের 160 আসে, 160 কিলোমিটার পার আওয়ার। সো দ্যাটস দ্য অ্যান্সার, 160 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। দেন তারপরে খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ দেখো, বুলেটের তক্তাভেদ সংক্রান্ত। সো এই টাইপের অঙ্কগুলো তো আমরা আগে থেকে জানি, তাই না? একটা বুলেটকে আমি মারছি, সো বুলেটে প্রবেশ মানে তক্তাতে প্রবেশ করার পূর্বে তার একটা আদিবেগ ছিল, এরপর মনে করো যে এত সেন্টিমিটার প্রবেশ করার পরে তার বেগটা হচ্ছে অর্ধেক হয়ে গেছে। সো অর্ধেক হওয়ার পর তারপরে বললো যে আর কতটুকু প্রবেশ করতে পারবে, তাই না? এত সেন্টিমিটার প্রবেশ করার পর অর্ধেক হইলে তারপরে সে আর কতটুকু প্রবেশ করতে পারবে, এই টাইপের অঙ্কগুলো আমরা পড়ছি, তাই না? সো এই টাইপের অঙ্কগুলো আমরা কেমনে করতাম, দুইটা ফর্মুলা ফালাইতাম, মানে একই ফর্মুলা দুইবার ফালাইতাম। ওই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, ওইটা আমি দুইবার ফালাই তারপর অঙ্কগুলো করতাম। সো আমরা ওরকম ভাবে অঙ্কগুলো তো করতে পারি, ছোটকাল থেকে করে আসতেছি, এখন আমরা শর্টকাট শিখবো একটা, এই শর্টকাট গুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমার এমন দেওয়া থাকে যে এস দূরত্ব অতিক্রম করার পরে আদিবেগের 1/n অংশ অবশিষ্ট থাকে, n/n অংশ হচ্ছে আমাদের অবশিষ্ট হয়, ঠিক আছে? 1/n অংশ যদি হয়, 1/n অংশ যদি হয়, 1/n অংশ যদি হয় বা 1/n অংশ যদি অবশিষ্ট থাকে, তাহলে আমাদের শর্টকাট ফর্মুলাটা হচ্ছে x ইকুয়াল টু s ডিভাইডেড বাই হচ্ছে আমাদের n স্কোয়ার মাইনাস 1। সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে ভাইয়েরা, অবশিষ্ট থাকে যদি আমাদের এরকম হয় যে এস দূরত্ব অতিক্রম করার পরে একটা বুলেটের বেগ আদিবেগের 1/n অংশ হয়, এস দূরত্ব অতিক্রম করার পরে যদি একটা বুলেটের বেগ আদিবেগের 1/n অংশ হয়, যেমন আমি একটা বুলেট নিক্ষেপ করলাম, বললো যে 36 সেন্টিমিটার প্রবেশ করার পরে তার বুলেটের যে বেগটা সেটা হচ্ছে আদিবেগের 1/3 হয়ে গেল, সেক্ষেত্রে ফর্মুলা কত হয়ে গেল, মাথা রাখতে হবে কিন্তু। সেক্ষেত্রে ফর্মুলা কত, সে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, ফর্মুলা হচ্ছে x ইকুয়াল টু s ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস 1। s এর মান কতটুকু যেটা দেওয়া আছে সেটা, আর এদের মানটা কতটুকু, কত অংশ হইছে ওইটার n আর কি, এই যে এই n মাইনাস হচ্ছে 1। আর যদি এমন বলে যে একটা তক্তা ভেদ করার পর যদি আদিবেগের 1/n অংশ হয়, একটা তক্তা ভেদ করার পর, এখানে দূরত্ব দেওয়া নেই, আর কয়টা তক্তা ভেদ করতে পারবে এমন যদি বলে, তাহলে আমি বলবো যে তক্তা ভেদ করতে পারবে n সংখ্যক, তাহলে এদের মান কত হবে 1/n স্কোয়ার মাইনাস 1। একটা ম্যাথ করলে আমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে। একটা বুলেট কোন লক্ষ্যবস্তুতে অনেক বেশিবার আসে, তো তাহলে শর্টকাটটা মনে রাখা খুব সুবিধাজনক হবে আর কি। লক্ষ্যবস্তুতে 3 সেন্টিমিটার প্রবেশ করার পরে এর বেগটা আসলে আমাদের অর্ধেক, বলছে যে বেগ অর্ধেক হারায়, তাহলে বেগ যদি অর্ধেক হারায় তাহলে এখন তার বেগটা কত হয়েছে, আগের বেগের অর্ধেক হয়ে গেছে না, তাহলে এখন কতটুকু বেগ হয়েছে সেটা আমাকে বের করা লাগবে, ঠিক আছে? এখন কতটুকু সেটা বের করা লাগবে। এস এর মান আমার কাছে দেওয়া আছে, এস এর মান কত ভাইয়া 3 সেন্টিমিটার, এস এর মান কত 3 সেন্টিমিটার, এস এর মান কত 3 সেন্টিমিটার আমার কাছে দেওয়া আছে। তাহলে সে কি হয়েছে, অর্ধেক হয়েছে, তাহলে এন এর মান কত, এন এর মানটা হচ্ছে আমাদের অর্ধেক, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে আর কতটুকু প্রবেশ করতে পারবে, তাহলে এক্স এর মান কত হবে, এক্স এর মান হচ্ছে আমাদের এই যে ফর্মুলা অনুযায়ী এখানে যদি ফালাই তাহলে কত হয় যে এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1, এন স্কোয়ার মানে হচ্ছে আমাদের হাফ স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 1, এস এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই এটা 1/4, এখানে হয়ে যাবে 3/4, 3 4 12, 3 3 আমাদের এখানে কাটা যাবে, তাহলে এখানে হবে আমাদের, আর এটা কি হইলো, এটা 3/4 না, 3/4ই তো, এখানে কাটাকাটি করে দেখি তো কত আসে, উপরে হচ্ছে 3 ডিভাইডেড বাই এটা আমাদের 1/4 মাইনাস হচ্ছে আমাদের 1। তো 1/4 মাইনাস যদি আমরা 1 করতে চাই, আচ্ছা যদি 1/n অংশ হয় মানে হচ্ছে আমাদের হাফ হয়ে যায়, 1/n অংশ মানে হচ্ছে 1/2 অংশ হলো আর কি, তাহলে এখানে n এর মান কত হবে, n এর মান হচ্ছে আমাদের 2, n এর মান এখানে 2, ঠিক আছে, 1 না, একটু খেয়াল করে ভাইয়ারা। এই যে আমাদের এখানে বলছে n এর মানটা কত, এই যে দেখো
যদি 1/n অংশ হয়, যে এখানে বলছে 1/n অংশ, অর্ধেক হয়ে গেছে না, তাহলে অর্ধেক মানে হচ্ছে হাফ। n এর মানটা এখানে 2, হ্যাঁ, n এর মানটা এখানে আমাদের 2, n এর মানটা আমাদের এখানে 2, হাফ। এই যে 1/n অংশ মানে এরকম করা, হাফ, হাফ অংশ হওয়া, ঠিক আছে। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 2। তাহলে ফর্মুলা কতটুকু? ফর্মুলা হচ্ছে s ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস হচ্ছে 1। s এর মান কত ভাইয়া? 3, আর n এর মানটা কত? 2, 2 স্কয়ার মাইনাস 1 করবা, তাহলে হয়ে যাবে। সো 3 ডিভাইডেড বাই, এখানে 3 আসে, কাটাকাটি করলে আমাদের 1 সেন্টিমিটার। অর্ধেক গোটা মানে অর্ধেক হওয়ার পরেও সে আসলে আর 1 সেন্টিমিটার ভিতরে আসলে প্রবেশ করবে, ঠিক আছে। তারপর এখানে চলে আসো, একটা তীর একটা মাটির দেওয়ালে 3 ইঞ্চি ঢোকার পরে তার বেগ অর্ধেক হারায়। সে একই প্রবলেম ভাইয়া, তাহলে কতটুকু? 3 ইঞ্চি বলছে না, তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হবে? 1 ইঞ্চি হবে আর কি, অর্ধেক হারাইলে 1 ইঞ্চি হয়। আচ্ছা, আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ মানেটা কি আসলে? আপেক্ষিক বেগ মানেটা কি? আমরা সবাই জানি আসলে আপেক্ষিক বেগ মানে যে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। তার মানে এরকম চিন্তা করতে পারো যে এখানে যদি আমাদের একটা ভি ভেলোসিটিতে এ একটা বস্তু সামনের দিকে আগায় যায়, আর এখানে যদি আমাদের বি ভেলোসিটিতে অন্য একটা বস্তু যদি আগায় যায়, তাহলে আপেক্ষিক বেগ কি হবে? আমি যদি চাই যে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বের করব, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এটা মান কত হবে? ভেলোসিটি অফ এ মাইনাস হচ্ছে ভেলোসিটি অফ বি। এবং আমি যদি চাই যে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ বের করব, তাহলে এটা কত হবে? ভেলোসিটি অফ বি মাইনাস হচ্ছে ভেলোসিটি অফ এ। সেগুলো আমরা জানি। মানে আমরা একটা জিনিস মনে রাখবো, যার সাপেক্ষে আমি আপেক্ষিক বেগ বের করতেছি তাকে উল্টা করে লব্ধি করব, তাহলে হয়ে যাবে। যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে উল্টা করে লব্ধি করে দিলে আমাদের কাজগুলো হয়ে যাবে আর কি। যেমন এখানে আমাদের একটা অঙ্ক আছে, বলা হচ্ছে উত্তর পূর্ব দিকে 10 কিলোমিটার বেগে অগ্রসরমান অগ্রসরমান দেখো, উত্তর পূর্ব দিকে 10 কিলোমিটার বেগে অগ্রসরমান একটা জাহাজের যাত্রীর কাছে মনে হলো বাতাস উত্তর দিক থেকে 10 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। খেয়াল করে রাখবা, যখনই দেখবা যে এরকম মনে হচ্ছে লেখা আছে, যে মনে হচ্ছে মানে এগুলো হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ দেওয়া আছে, ঠিক আছে, আপেক্ষিক বেগের মানটা দেওয়া আছে। তো আমরা কি করবো দেখো, সবার আগে উত্তর পূর্ব দিকে যাচ্ছে। আমি তোমাকে বলছিলাম এই যে এটা হচ্ছে আমাদের পূর্ব দিক, এটা পশ্চিম, এটা উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এটা আমাদের উত্তর ধরো, এটা আমাদের দক্ষিণ, সেটা আমাদের পশ্চিম। তো সে উত্তর পূর্ব দিক, উত্তর পূর্ব দিক মানে কি? উত্তরের সাথে, উত্তর পূর্ব দিক মানে মাঝামাঝি বরাবর যাচ্ছে আর কি, উত্তরের সাথে 45 ডিগ্রি কোণে পূর্ব দিকে। সো এটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এবং বাতাস হচ্ছে উত্তর দিক থেকে প্রবাহিত হচ্ছে। সো বাতাসটা উত্তর দিক থেকে প্রবাহিত হচ্ছে, উত্তর দিকে প্রবাহিত হচ্ছে না, বলছে যে উত্তর দিক থেকে প্রবাহিত হচ্ছে। তাহলে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, এইদিকে বাতাসটা প্রবাহিত হচ্ছে। তার কাছে মনে হয়েছে এটা হচ্ছে 10√2 কিলোমিটার পার আওয়ার। এটা কিন্তু আমাদের মনে হওয়া বেগ, মানে এটা আমাদের আপেক্ষিক বেগটা দেওয়া আছে। তো এখন আমরা জানি বের করতে বলছে যে বাতাসের প্রকৃত দিক কোনটা। একটা কথা বললাম না, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে উল্টা করে লব্ধি করতে হবে। তাহলে দেখো, কার সাপেক্ষে বেগ? জাহাজের সাপেক্ষে বেগ। জাহাজের সাপেক্ষে যাত্রী মেজার করবে, তাই না? জাহাজের সাপেক্ষে বেগ, তাহলে জাহাজের বেগটাকে উল্টা করে দিব। উল্টা করে আমি এখানে যোগ করে দিলাম, এটা আমাদের জাহাজের বেগ হয়ে গেল। উল্টা করে লব্ধি করতে হবে। আচ্ছা ভাই, এইটা কিন্তু আমাদের লব্ধি বা ফলাফলটা। তাহলে লব্ধি যদি করতে হয়, তাহলে আবার অপর বেগটা কোন দিকে থাকবে? অবশ্যই অবশ্যই এদিকে থাকবে, তাই না? একটা 10 এদিকে হইলে তাহলে আরেকটা দিকে অবশ্যই হবে। তাহলে এটা যদি 45 ডিগ্রি কোণ হয়ে থাকে, যেহেতু উত্তর পূর্ব দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই এই কোণটা আমাদের 45 ডিগ্রি কোণই হয়। হ্যাঁ, বুঝা গেছে কিনা? বুঝা গেছে? তাহলে এখন আমাকে বললো যে বাতাসের গতিবেগের মান কত হবে। বাতাসের গতিবেগের মান আমাদের এখানে কত হবে, সেই জিনিসটা আমাদের এখানে বের করা লাগবে অ্যাকচুয়ালি। বুঝতে পারছি? তো এখন এটা তো এখন একদম হালুয়া হয়ে গেল না? তো এটা এখন পারা যাবে না? পারা যাবে কিনা? এখন তো পারা, মানে পারা উচিত আসলে, ঠিক আছে, এখন তো আমাদের পারা উচিত। তুমি এভাবে চিন্তা করতে পারো যে ভাইয়া, আমি তো এমনি বলতে পারি যে ভাইয়া, এই যে এই নীল দুইটার লব্ধিটা হচ্ছে এইটা, এটা একটা হইতে পারে। অথবা আমি চাইলে কিন্তু এটা বলতে পারি যে এই সবুজ দুইটার লব্ধিটা হচ্ছে এই নীলটা, যেটা আমাদের বাতাসের অ্যাকচুয়াল বেগ। এটা আমাদের বাতাসের অ্যাকচুয়াল বেগটা। তো দেখো, আমি জানি যে টোটাল কোণটা হচ্ছে এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি যদি হয়, আর টোটাল কোণটা আমাদের এখানে 90 ডিগ্রি, তাহলে আমাদের এই 10√2 আর 10 এর মধ্যবর্তী কোণ কতটুকু? 135 ডিগ্রি, যার লব্ধিটা হচ্ছে VA। আমি লিখতে পারি এখানে যে VA স্কয়ার সমান সমান লেখা যাবে 10 স্কয়ার প্লাস হচ্ছে 10√2 এর উপরে স্কয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 10√2 ইন্টু cos 135। তাহলে cos 135 ডিগ্রি মান কত? মাইনাস হচ্ছে 1/√2, মাইনাস 1/√2। তাহলে এটা আমাদের হবে 100 প্লাস, এটা আমাদের 100 স্কয়ার করলে যে এখানে পাবো হচ্ছে 200। 10√2 এর উপরে যদি স্কয়ার করি তাহলে 100, আর এটা হলো 200 হয়। তারপরে cos 135 ডিগ্রির মান কত? মাইনাস 1/√2, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, সেখানে লেখা যাবে মাইনাস 200। 10 10 100 মাইনাস 200। তো এখান থেকে আমাদের v এর মানটা খুব ইজিলি চলে আসতেছে। v এর মানটা আসলে 10। v এর মানটা কত আসলে বলো? v এর মানটা আসলে আমাদের হচ্ছে 10।
ক্লিয়ার ভাইয়ারা? ভি এর মানটা আসলে আমাদের হচ্ছে 10, ভি এর মানটা আসলে আমাদের কত? 10। তাহলে অ্যান্সার হচ্ছে কত হবে? 10 হবে। তাহলে 10 একটাই আছে, কোন দিকে যাচ্ছে বলো তো? দক্ষিণ পূর্ব দিকে। দেখো দক্ষিণ পূর্ব দিকে কিন্তু যাচ্ছে। সো দ্যাটস দ্য অ্যান্সার। আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে। দেন ওগুলো আমাদের উলম্ব গতি সংক্রান্ত। উলম্ব গতির ক্ষেত্রে পোলাপান যে একটা প্রবলেম করে, সেই প্রবলেমটা হচ্ছে এটা যে তারা দিক নির্ণয় করতে ভুল করে ফেলে। মনে করো যে তুমি আসলে একটা এইচ উচ্চতায় আসো, এইচ উচ্চতা থেকে তুমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছো। তাহলে এখন তুমি ধরে নাও যে উপরের দিকটা আসলে পজিটিভ, তাহলে আদিবেগ যদি ইউ হয়ে থাকে, তোমাকে বললো যে এই বস্তুটা নিচের দিকে পড়তে কতটুকু টাইম লাগবে, তাহলে আমরা জানি যে এই বস্তুটা আসলে এমনি করে পড়বে, রাইট? এমনি করে পড়বে। তাহলে দেখো তো ভাইয়া, তার স্মরণ কতটুকু হয়েছে, এই বস্তুটার স্মরণ তুমি মেজার করবা। স্মরণ মানে কি? স্মরণ মানে হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থান। তাহলে দেখো সে উপরের দিকে উঠলো, এই পর্যন্ত তার স্মরণ হলো, তারপরে আবার আসলো, এখানে চলে আসলো, স্মরণ জিরো হয়ে গেছে না? জিরো হয়ে গেছে। এরপরে তখন সে আবার যখন নিচের দিকে নামছে, তখন কিন্তু আলটিমেটলি স্মরণ আমাদের এতটুকুই। তাহলে আমি যদি এখন এখানে যদি ফর্মুলা ফালাতে যাই, উপর দিকটাকে পজিটিভ হলে নিচের দিকটা আমাদের নেগেটিভ হবে। তো আমরা জানি যে ফর্মুলা হচ্ছে এরকম। নর্মাল আমরা ফর্মুলা জানতাম এইচ ইকুয়াল টু হচ্ছে ইউটি হাফ জিটি স্কোয়ার, এরকম, তাই না? তো এইচ এর মান কি বলতো? এইচ এর মান নেগেটিভ দিকে না, নিচের দিকে। স্মরণটা নিচের দিকে, এইচ হচ্ছে স্মরণ নিচের দিকে। নিচের দিকে হলে তার মানটা নেগেটিভ বসাবো, সো মাইনাস এস বসাবো। আর ইউ এর মানটা হচ্ছে পজিটিভ, তাহলে উপরের দিকে এটা পজিটিভ। জি এর মানটা কি? নিচের দিকে, সরি নেগেটিভ। ঠিক আছে, সো মাইনাস হাফ জিটি স্কোয়ার এরকম আসবে। তো এবার যদি মাইনাসটা যদি মানে গুণ করে দাও, তাহলে এরকম আসে না ফর্মুলা? ইউটি মাইনাস প্লাস হাফ জিটি স্কোয়ার। সো এই যে এই প্লাস মাইনাসের কনসেপ্ট গুলো হচ্ছে যে এলোমেলো না করলে এই অঙ্কগুলো খুবই সহজ আসলে। এখানে কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো করলেই হবে। বলছে একটা ছাদের ভবন থেকে মুক্ত হয়ে পড়ন্ত একটা বস্তু মাটিতে 5 সেকেন্ড সময় নয়, ছাদের উচ্চতা কত হবে? 24-25 সালে আসছে, খুবই সহজ কোশ্চেন ভাইয়া। এই সিকলটা আমি জাস্ট হচ্ছে হাফ জিটি স্কোয়ার বসাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, সো হাফ ইন্টু জি এর মানটা তুমি ধরে নাও 9.8, আর টি এর মানটা হচ্ছে 5, তাহলে 25 হবে আর কি। তাহলে এখানে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে এরকম যে 4.9 ইন্টু হচ্ছে আমাদের 25। তো এগুলো কেমনে করে গুণ করতে হয় সেগুলো তোমরা আশা করি জানো। জাস্ট তুমি এমনি গুণ করে নাও যে 25-এর সাথে 49-কে তুমি গুণ করে দাও। তাহলে 5 নং 45-এর 5 হাতে থাকে হচ্ছে 4, 4 5 20, আর 4 হচ্ছে 24 এরকম। আর 9 দুগুণ 18 হাতে থাকে 1, 4 দুগুণ 18 9। এখানে 5, 8 4 12 2 হাতে থাকে 1, 10 দিয়ে হচ্ছে 12, 10 দিয়ে হচ্ছে 12। একটা পয়েন্ট দিয়ে দাও, যেহেতু 4.9 যে একটার আগে পয়েন্ট আছে, তাহলে এখানে একটা পয়েন্ট দিয়ে দিলে आंसर হচ্ছে 122.5। সো এটা হচ্ছে 122.5 মিটার। দ্যাটস দ্য आंसर। তারপর এখানে আসো, একটা বস্তু মুক্তভাবে 4 সেকেন্ড সময় ভূমিতে পতিত হয়, বস্তুটি শেষ 2 সেকেন্ডে কত ফুট অতিক্রম করবে? তাহলে দেখো শেষ 2 সেকেন্ডে বের করতে বলছে। ইন্টারেস্টিং একটা অঙ্ক। সে 4 সেকেন্ডে পুরোটা কভার করে ফেলে। ভাইয়া এটা হচ্ছে টোটাল টাইম হচ্ছে 4 সেকেন্ডে, 4 সেকেন্ডে সে টোটালটা কভার করে ফেলে। তাহলে দেখো তো শেষ 2 সেকেন্ডে, তাহলে এটাকে দুটো ভাগে ভাগ করে ফেললাম, এটা 2 সেকেন্ড, এটা আমাদের 2 সেকেন্ড। তাহলে আমি এক কাজ করে ফেলি ভাইয়া, সবার আগে 4 সেকেন্ডে সে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বের করে ফেলি। 4 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করা হচ্ছে হাফ জিটি স্কোয়ার, সিম্পল। সেটা আমাদের 4.9 আসবে, ইন্টু টি স্কোয়ার করলে হচ্ছে 4 স্কোয়ার। সেটা আমাদের এই একটা হয়ে গেল। এখন আমি বললাম যে যদি আমাদের 2 সেকেন্ড থাকতো, প্রথম থেকে 2 সেকেন্ড, তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতে? এটাকে তুমি h4 দিয়ে দাও, এটাকে h4 দিয়ে দাও। যদি 2 সেকেন্ড হইতো, প্রথম 2 সেকেন্ডে, তাহলে কতটুকু হইতো? হাফ ইন্টু এটা 9.8 ইন্টু এটা হইতো 2 স্কোয়ার। তো এটা হবে কত? 4.9 ইন্টু 4, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এটা হচ্ছে প্রথম ফার্স্ট 2 সেকেন্ডে, শেষ 2 সেকেন্ডে বের করতে বলছে। অর্থাৎ শেষ 2 সেকেন্ড মানে কত? টোটাল 4 সেকেন্ড। প্রথম 2 সেকেন্ডে বের করছি, টোটাল 4 সেকেন্ডে বের করছি। তাহলে 4 সেকেন্ড থেকে প্রথম 2 সেকেন্ড বাদ দিলে যা হবে তাই। তাহলে শেষ 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যেটা হবে সেটা হচ্ছে এরকম 4.9 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 4.9 ইন্টু হচ্ছে 4, এটা হবে। বা আমি এখানে যদি 4.9 টাকা যদি কমন নেই, 16 থেকে 4 বাদ দিলে হয় হচ্ছে আমাদের 12। ঠিক আছে ভাইয়া, 16 থেকে 9 দিলে হয় হচ্ছে 12। তাহলে এবার আমি এখানে গুণ করে ফেলি। 9 দুগুণ 18, আর হাত থাকে হচ্ছে আমাদের 1, 4 দুগুণ 8 আর 9। দেন আমাদের এখানে 9 আসবে, এখানে 4 আসবে। এটা 18 18 এটা হচ্ছে 588। 58 হচ্ছে 4.9 এর সাথে যদি আমি 12 গুণ করি, তাহলে আমাদের অ্যান্সার আসলে এমনই আসার কথা। 4 4 16, 2 দুগুণ আসলে আমাদের 4। কিন্তু মুক্তভাবে বস্তুটাকে নিক্ষেপ করেছি, তাহলে হচ্ছে আমাদের 4.9ই হবে আসলে। তাহলে এখানে হচ্ছে গিয়ে দূরত্ব তাহলে কত হয়? 16। 4.9 যদি আমি কমন নেই, তাহলে 16 মাইনাস এটা হচ্ছে আমাদের 4। 16 মাইনাস 4, 4 4 16, 16 থেকে হচ্ছে 2 দুগুণ 4, 4 বাদ দিই, তাহলে আমরা পাবো হচ্ছে 12। তাহলে 4.9 ইন্টু 12, এটা হচ্ছে কত হয়? 58। বস্তুর শেষ 2 সেকেন্ডে কত ফুট দূরত্ব অতিক্রম করে? 58.8। আই থিঙ্ক আমার প্রবলেম এটাই আসতেছে যে 12 ইন্টু 4.9, 58.8ই আমাদের অ্যান্সার আসবে। সো এখানে যেহেতু অ্যান্সারটা নাই, সো তোমরা একটু হোল্ড করো এটাকে। এটা হয়তো বা অপশনটা একটু গ্যাঞ্জাম আছে, অপশনটা চেক করলেই হয়ে যাবে আসলে। অপশনের মধ্যে একটা প্রবলেম থাকতে পারে আই গেস। সো এক সেকেন্ড, আমি আমার কাছে কোশ্চেন হয়তো বা আছে, আমি একটু চেক করে নিই। দাঁড়াও, কোশ্চেন অ্যান্সার নাই, কোশ্চেন আছে খালি, জাস্ট কোশ্চেন।
ও আচ্ছা, সো সরি ভাইয়া, এটা কিন্তু এই যে একটা জিনিস যেটা সেটা হচ্ছে ফুটে দেওয়া আছে, দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কাছে আসলে ফুটে দেওয়া আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে বিষয়, হ্যাঁ এটা একটু খেয়াল রাখতে হবে, আমি খেয়াল করে দিই। সবকিছু হচ্ছে আমাদের ফুটে দেওয়া আছে, যদি ফুটে দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমি এখানে মিটারে বের করছি, এটা কিন্তু আমাদের মিটারে বের হবে। বাট যদি আমি ফুটে বের করতে চাই, ফুটের ক্ষেত্রে আমাদের জি এর মানটা কিন্তু হয় হচ্ছে 32, তাহলে 32 কে অর্ধেক করলে আমি এখানে পাবো হচ্ছে 16 ভাইয়া, এতটুকু জাস্ট 16, ঠিক আছে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সো ফুটের ক্ষেত্রে এটা হচ্ছে 32 হয়, মাথায় রাখতে হবে এগুলো হচ্ছে 32 হয়। যদি 32 হয় তাহলে এটা হবে আমাদের 16, এটা হচ্ছে আমাদের 16 আসবে, হ্যাঁ 16 আসবে, এতটুকুই পার্থক্য ভাইয়া। এটা 16, এটাও আমাদের 16, এটা 16 ইন্টু 4 স্কোয়ার, এটা হচ্ছে 16 ইন্টু 4। সো এরকম, তাহলে 16 ইন্টু 12 হবে, 16 ইন্টু 12, 16 ইন্টু যদি 12 করো তাহলে এটা হচ্ছে কি 192 ফুট আসে, ঠিক আছে। দ্যাটস দ্য আনসার, খেয়াল করে নিই এখানে ফুটে দেওয়া ছিল। আচ্ছা, তারপর এখানে আসো। 9.8 মিটার পার সেকেন্ড বেগে একটা বল 50 মিটার উঁচু থেকে খাড়া নিচের দিকে নিক্ষেপ করা হলো, বলটি ভূমিতে স্পর্শ করতে কতটুকু টাইম লাগবে? ভাই খুবই সহজ প্রশ্ন, ট্রাই ইয়োরসেলফ সলভ। দেন তারপরে 2u আদি বেগে আনুভূমিকভাবে সাথে লম্বভাবে প্রক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা কতটুকু হবে? ভাই এগুলো খুবই সহজ, সর্বোচ্চ উচ্চতার প্রবলেম, এগুলো হচ্ছে তুমি নিজে থেকে ট্রাই করো, ট্রাই ইয়োরসেলফ, ঠিক আছে। খুবই সহজ কোশ্চেন এগুলো। তাহলে এখানে চলে আসো যে একটা বস্তু ছাদ থেকে মুক্তভাবে 4 সেকেন্ড ভূমিতে পতিত হয়, শেষ 2 সেকেন্ড বস্তু কত দূর অতিক্রম করবে? রিপিট হয়েছে, সেটা রিপিট কোশ্চেন। সো তুমি এটা নিজে থেকে ট্রাই করো, 192 ফুটই হবে আসলে অ্যান্সারটা, এটা আমরা বুঝতে পারতেছি। তারপরে আসো, একটা বস্তু উলম্বভাবে নিক্ষিপ্ত হলে সর্বাধিক উচ্চতা ও ওই উচ্চতায় পৌঁছাবার সময়টা আসলে কতটুকু হবে? আমরা জানি সর্বাধিক উচ্চতার ফর্মুলা কি, ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g, ইউ স্কয়ার ডিভাইডেড হচ্ছে 2g, ইউ স্কয়ার ডিভাইড বাই 2g, এটা তো হবেই না, আচ্ছা এটা তো হচ্ছে না, এই যে বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, আর হচ্ছে ইউ বাই জি, তাই না? আমরা এরকম জানি না যে ভি ইকুয়ালস লেখা যায় ইউ মাইনাস হচ্ছে জিটি। সো এখান থেকে সর্বাধিক উচ্চতা চলে গেলে তো ভি এর মানটা 0 হয়ে যাবে, এখানে ইউ ডিভাইডেড বাই জি লেখা যায় আর কি। সো বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, মাঝে মাঝে সূত্র থেকে ডাইরেক্টলি অ্যান্সার চলে আসে আর কি। এবার আসো, একটা শূন্য কূপের মধ্যে এক খণ্ড পাথর টুকরা ছেড়ে দেওয়ার পরে তা 19.6 মিটার পার সেকেন্ড বেগে কূপের তলদেশে পতিত হয়, তাহলে কূপের গভীরতার মানটা আসলে কতটুকু হলো? তাহলে দেখো, তুমি যখন শূন্য কূপের মধ্যে এক খণ্ড পাথরকে ছেড়ে দিলে তখন ইউ এর মানটা কত হয়? 0, শেষ বেগটা কত? 19.6। তাহলে আমরা জানি ফর্মুলা যে ভি স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে 2as বা এইচ, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি লিখতে পারি ভাই বলতো, যে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আচ্ছা প্লাস লিখবা 2gh, মাইনাস কেন? তো নিচের দিকে সুন্দর করে পড়তেছে, তাই না? সো 2gh, ওকে। তো ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g করলে তো আমাদের এখানে h এর মান চলে আসতেছে, তাই না, কূপের গভীরতাটা। তো ভি স্কোয়ারের মান কত ভাইয়া? 19.6, তার উপর হচ্ছে আমাদের স্কোয়ার আসতেছে, সো এটা 19.6 আমরা লিখতে পারি, ডিভাইডেড বাই এটা 19.6 হবে, কারণ 9.8 এর সাথে দ্বিগুণ করলে এটা কাটাকাটি করো, h এর মানটা 19.6 মিটারে আমাদের আসতেছে, দ্যাটস দ্য অ্যান্সার। খুবই সহজ বিষয় আর কি। তারপর আসে এই প্রবলেমটা, বলছে যে 20 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী কোন একটা বেলুন থেকে পতিত এক টুকরা পাথর 20 সেকেন্ড পরে মাটিতে পড়লো, পাথর টুকরাটি পতিত হওয়ার সময় বেলুনের উচ্চতা কতটুকু ছিল? তাহলে চিন্তা করো যে এটা যদি আমাদের একটা বেলুন হয়, সেই বেলুন থেকে একটা পাথর খণ্ডকে আমি ফেলা দিচ্ছি, সো বেলুনটা মাটি থেকে তখন আমাদের এই সাইডে ছিল আর কি, এবং বেলুনটা উপরের দিকে কিন্তু গতিশীল, উপরের দিকে গতিশীল, 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে গতিশীল। তাহলে দেখো, যদি বেলুনের উপরে আমি একটা বস্তুকে নিয়ে ধরে থাকি, তাহলে বস্তুটা গতিশীল না, তাহলে বস্তুর একটা আদিবেগ আছে, এবং আদিবেগটা হচ্ছে উপরের দিকে, সেটা আমাদের আদিবেগটা হচ্ছে আমাদের উপরের দিকে আছে। তো এবার যদি আমি একটা বস্তুকে ফেলে দিই, নিচের দিকে ফেলাই দিই, তাহলে সে সাথে সাথে নিচের দিকে পড়বে না, সে কিন্তু একটু উপরের দিকে উঠে তারপর নিচের দিকে পড়বে। তো এই কেসটা আমরা একটু আগে দেখলাম না, এইচ এর মান আমরা কেমনে বের করবো? দেখো তো, এইচ হচ্ছে তার সরণ, তাহলে সরণ তার নিচের দিকে, তো নিচের দিকটাকে যদি আমি হচ্ছে মাইনাস ধরি আর উপরের দিকটাকে যদি আমি প্লাস ধরি, তাহলে ফর্মুলা কি দাঁড়াবে? আমরা জানি যে এইচ ইকুয়াল লেখা যায় ইউটি এবং হচ্ছে হাফ জেটি স্কয়ার। যেহেতু আমাদের এইচ এর মানটা নেগেটিভ, তাহলে নিচের দিকে, ইউ এর মানটা পজিটিভ উপরের দিকে, আর জি এর মানটা নেগেটিভ নিচের দিকে। তো এখান থেকে আমরা খুব ইজিলি এইচ এর ভ্যালু খুব ইজিলি বের করে ফেলতে পারবো, which is হচ্ছে ইউটি প্লাস হচ্ছে হাফ জেটি স্কয়ার মাইনাস ইউটি প্লাস হাফ জেটি স্কয়ার। ইউ এর মান কত ভাইয়া? ইউ এর মান হচ্ছে 20, যে 20 আছে, সো 20 ইনটু টি এর মান কত? টি এর মান হচ্ছে আমাদের 20 সেকেন্ড প্লাস হাফ ইন্টু এটা হবে 9.8 ইন্টু 20 এর উপর স্কোয়ার, সো এটা হচ্ছে আমাদের -400 হয়, -400 প্লাস হচ্ছে আমাদের এখানে হবে হচ্ছে 200 ইন্টু 9.8, 200 ইন্টু 9.8। তাহলে এখন 200 ইন্টু 9.8টা কত হয় দেখো তো। সো 200 ইন্টু 9.8 ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলে আমি, হ্যাঁ তোমরা তো বসে বসে এটা সলভ করে থাকো, কোনো সমস্যা নেই। 1960 হয় আর কি, 1960 থেকে যদি 400 বাদ দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে আমাদের 1560 হবে অ্যান্সার, হ্যাঁ 1560। তোমাদের তো ক্যালকুলেটর থাকবে না, ক্যালকুলেটর না থাকলে এগুলো কেমনে করবা? সিম্পল, এই যে এরকম 200 কে 98 দ্বারা এরকম করে গুণ করবা, তাহলে কত হয়? এটা আমাদের 0, এটা 0, 8 দুগুণ হচ্ছে 16, এটা 0, এটা 0, 9 দুগুণ হচ্ছে আমাদের 18,
তাহলে এটা 0, এটা 0, এটা 6, এটা 9, এটা হচ্ছে 1। 1960 যদি পয়েন্টের একটার পরে আসে তাহলে এখানে দিয়ে দিবা, ঠিক আছে? 1960 আসবে। 1960 হচ্ছে আমাদের আনসার। 1960 যদি আনসার থাকে তো সেখান থেকে তুমি যদি 400 বাদ দাও তাহলে আমাদের 1560 আসবে। দ্যাটস দ্য আনসার। এটা হচ্ছে আমাদের আনসার 1560। আই গেস এটা ক্লিয়ার হইছে। দেন তারপরে কোন একটা স্তম্ভের শীর্ষ থেকে এত মিটার নিক্ষিপ্ত, সেম প্রবলেম ভাই, এটা তোমরা পারবা, ট্রাই ইয়োরসেলফ, ঠিক আছে? ট্রাই ইয়োরসেলফ। দেন তারপরে আসো আমাদের হচ্ছে যে শব্দ শোনার হিসাবে গভীরতা নির্ণয়। দেখো ভাইয়া, কূপের মধ্যে যখন তুমি একটা বস্তুকে এরকম করে নিক্ষেপ করবা, তাহলে দেখো এই বস্তুটা পড়তে একটা টাইম লাগবে, তাই না? 31 টাইম। এরপরে সেখানে শব্দের একটা বেগ আছে, আমরা জানি বাতাসের শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। তো এবার তারপরে সে হচ্ছে এখানে চলে আসবে। তাহলে দেখো তো শব্দ শোনার জন্য আমাকে কত সময় অপেক্ষা করতে হবে? প্রথমত এই যে বস্তুর নিচের দিকে পড়তে হবে 31 টাইম, আর তারপর সেই শব্দটা উপরের দিকে উঠতে হবে T2 টাইম। টোটাল টাইম লাগবে কতটুকু? T, এটা হচ্ছে T1 প্লাস T2। এখন মনে করো তুমি যে ঢিলটা মারলা সেই ঢিলটার আদি বেগটা তো আমাদের 0 ছিল, সেক্ষেত্রে আমাদের সময় কতটুকু হয়? এজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে হাফ জিটি স্কোয়ার, তাই না? টোটাল আমাদের এইচ এর মান জানা আছে, তাহলে এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হাফ জিটি স্কোয়ার, তাই তো? তাহলে T1 মানে কত হবে? √2h/g। আর T2 এর মানটা কত হবে? T2 হচ্ছে জাস্ট হচ্ছে সময়। দেখো এইচ উচ্চতা দেওয়া আছে আমার কাছে এবং বেগটা হচ্ছে v, তাহলে h/v মানে v ইকুয়াল টু হচ্ছে আমরা জানি হচ্ছে h ইনটু t, সরি h ইকুয়াল টু লিখতে পারি আমাদের v ইনটু t। তো এখান থেকে আমাদের t এর মানটা লিখতে পারবো কত? hv। সো এই যে আমাদের হচ্ছে টোটাল কূপের গভীরতা, মানে শব্দ শোনার টোটাল হিসাবটা হচ্ছে এটা, ঠিক আছে? তো এখন এখানে বলা হচ্ছে যে একটা শূন্য কূপে একটা পাথরখণ্ড ফেলে দেওয়া হলো, 4 সেকেন্ডে কূপের তলদেশে পৌঁছালে কূপের গভীরতাটা আসলে আমাদের নির্ণয় করতে বলছে। কূপের গভীরতাটা আসলে কতটুকু বা কত মিটার? তো এটা খুবই সহজ ভাই, এটা তো একবারে সহজ, যে একটা শূন্য কূপে পাথর ফেলে দেওয়া হলে 4 সেকেন্ডে কূপের তলদেশে সেটা পৌঁছাচ্ছে কূপের গভীরতা, তাহলে এই ইকুয়াল টু লিখতে পারবো আমাদের হাফ জিটি স্কয়ার। সিম্পল, হাফ ইনটু এটা হবে আমাদের 16 ইনটু হচ্ছে 9.8। সো আমরা যদি এখান থেকে কাটাকাটি করি তাহলে এটা হচ্ছে আমাদের 8 আসে, 8, এটা হচ্ছে আমাদের 8 আসবে, 8 আসবে। এবার হচ্ছে 9.8 ইন্টু 8, এবার গুণ করো তো, এই 98 এর সাথে তুমি 8 গুণ করবে, 8 8 16, 8 64, 4 থেকে 6, 8 নং হচ্ছে 72 আর 6 হচ্ছে আমাদের 78 হবে, 78, তাহলে 78.6, 78.4, 78.4, 78.4, that's the answer. I guess এগুলো হচ্ছে ক্লিয়ার। দেন আমাদের প্রাস সংক্রান্ত কিছু প্রবলেম। আমরা প্রাসটা কি জিনিস সেটা আমরা সবাই জানি আসলে। সো জাস্ট প্রাসটা এরকম, তাই না? যে আনুভূমিকের সাথে আলফা কোণ করে একটা বস্তুকে নিক্ষেপ করলে সেই এমন করে পড়বে। তো আমরা জানি এগুলো কি করতাম, আমরা দুটো পার্টে ভাগ করে ফেলতাম। একটা পার্ট হচ্ছে ভি কজ আলফা এই পাশে, আর এটা হচ্ছে আমাদের উপরের দিকে হচ্ছে ভি সাইন আলফা, তাই না? তো আমাকে যদি রেঞ্জ বের করতে বলতো, রেঞ্জ মানেটা হচ্ছে আনুভূমিক দূরত্ব। সবার আগে আমি এটা বের করবো একটা একটা করে, যে ভাইয়া সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কতটুকু টাইম লাগবে। আচ্ছা সর্বোচ্চ উচ্চতায় মানে উপরের দিকে উঠাবে কে? ভি সাইন আলফা। তাহলে ভি সাইন আলফা হচ্ছে সর্বোচ্চ উঠানোর জন্য দায়ী। তো আমরা ফর্মুলা জানতাম, একটা জিনিস জানি কিনা আমরা, যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যতটুকু টাইম লাগে এবং নামতে যতটুকু টাইম লাগে দুটো আসলে সমান। তাহলে উঠতে কতটুকু টাইম লাগবে? সর্বোচ্চ উচ্চতায় উঠতে, সো উঠতে টাইম কত লাগে আমরা ফর্মুলা জানি না, যে ভি ইকুয়াল টু লেখা যায় ইউ প্লাস হচ্ছে এটি, এই ফর্মুলা আমরা জানি। তো এখানে আমাদের ভি উপরের দিকে, তাই না? উপরের দিকে ভি সাইন আলফা পজিটিভ, তো ভি সাইন আলফা লিখতে পারবো এখানে। ইউ এর মানটা কত? আচ্ছা ইউ এর মানটা আমি জানি না, ভি সাইন আলফা তো 0, সর্বোচ্চ উচ্চতায় ভি এর মানটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? এটা আমাদের আদি বেগ ইউ। সর্বোচ্চ উচ্চতায় কিন্তু ভি এর মানটা 0, আর ইউ এর মান কত বলো? ইউ এর মানটা হচ্ছে উপরের দিকে, তাহলে ভি সাইন আলফা। আর কন্টিনিউয়াসলি নিচের দিকে কিন্তু জি কাজ করে, তাহলে জি এর মান নিচের দিকে বলে এখানে নেগেটিভ লিখবো, সো মাইনাস জি ইনটু টি। এখান থেকে আমাদের টি এর মানটা লেখা যায় ভি সাইন আলফা ডিভাইডেড হচ্ছে জি। টি বের হয়ে গেল। এটা উপরে ওঠার জন্য টাইম, নামার জন্য টাইম সেম। তাই আমি বলতে পারি তার পর্যায়কালটা কত হবে। দেখো পর্যায়কাল মানে কি, সে কতক্ষণ আকাশে ছিল। তাহলে একটা বস্তুকে তুমি এখান থেকে মারছো, সে উপরে উঠতে কতটুকু টাইম লাগতেছে ওটা বের করছি। নামার টাইম যদি সেম হয় তাহলে পর্যায়কাল কি হবে? জাস্ট 2t, তাহলে 2v sin alpha ডিভাইডেড বাই জি। বুঝে বুঝে করলে হয়ে গেল, পর্যায়কাল বের হয়ে চলে আসছে। এখন যদি বলে সর্বোচ্চ উচ্চতা কত, এইচ ম্যাক্স এর মানটা কত, এটা কত হবে? এটা কত হবে? খুবই সিম্পল ভাইয়া, এইচ ম্যাক্স এর মান কত হয়? আমরা ফর্মুলা জানি যে ভি স্কয়ার করে লেখা যায় ইউ স্কয়ার প্লাস 2as। তো শেষ বেগ, সর্বোচ্চ উচ্চতায় কিন্তু বেগের মান, শেষ বেগের মান 0, কারণ 0 না হলে সে তো আরো উপরের দিকে উঠতো, তাই না? ইউ এর মান কত? উপরের দিকে, ভি সাইন আলফা, তাহলে ভি স্কয়ার সাইন স্কয়ার আলফা। ত্বরণের মান কোন দিকে? নিচের দিকে না? জি এর মান নিচের দিকে, সো মাইনাস 2g ইনটু তুমি লিখবে এখানে এইচ। দেখো এখান থেকে এইচ এর মান চলে আসছে, এইচ ইকুয়াল টু লেখা যায় ভি স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2g। এই যে আমাদের এইচ এর মান চলে আসলো, সর্বোচ্চ উচ্চতা বা এইচ ম্যাক্স এর মান, পর্যায়কাল এটার মান। মানে আমাদের আরেকটা কি আছে লাস্ট, সেটা হচ্ছে রেঞ্জের মান। তো রেঞ্জ কেমনে বের করে? আমরা জানি রেঞ্জ মানেটা হচ্ছে আনুভূমিক দূরত্বটা অ্যাকচুয়ালি।
এইটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমাদের রেঞ্জ। তো রেঞ্জ মানে কি দেখো তো এই বরাবর যাবে, তাই না? তো এই বরাবর তার বেগ আছে কত, ভি কজ আলফা, এবং সে কত সময় আকাশে ছিল, ওই সময় দুইটাকে গুণ করে দিলে আমরা রেঞ্জ পেয়ে যাবো। সো রেঞ্জ মানে হচ্ছে ভি কজ আলফা ইন্টু ভি সাইন আলফা, টু ভি সাইন আলফা, অ্যাকচুয়ালি টু ভি সাইন আলফা ডিভাইডেড হচ্ছে আমাদের জি। শেষ হয়ে গেল। সো উপরেরটাকে দেখো ভি স্কোয়ার লেখা যায়, আর টু সাইন আলফা ইন্টু কজ আলফা মানে সাইন টু আলফা ডিভাইডেড বাই জি। এটা তোমাদের রেঞ্জের মান, আর এর মান। আমরা এটা দেখছিলাম যে আর ম্যাক্সের মানটা আসলে কত হয়, ম্যাক্স তখনই হবে যখন সাইনের মানটা ম্যাক্সিমাম হবে। সাইন ম্যাক্সিমাম মান কত, 1, তাহলে আর ম্যাক্সিমাম মান হচ্ছে ভি স্কোয়ার বাই জি। কখন ম্যাক্সিমাম হবে, সাইন টু আলফার মান যখন 1 হবে। সাইন টু আলফার মান যদি 1 হয় তাহলে আলফার মান কত ডিগ্রি হয়, পাই বাই 4 হবে। দ্যাটস দ্য অ্যানসার, তাই না? আচ্ছা, তো এখন এগুলো খুবই সহজ কোশ্চেন। দেখো আনুভূমিকের সাথে আলফা কোণে ইউ বেগে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা কত হবে, আমরা দেখলাম তো একটু আগে ফর্মুলা, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড হচ্ছে 2g। শেষ প্রথমটা সূত্র থেকে চলে আসছে। তারপরে এটা আসো, যদি এই সর্বোচ্চ উচ্চতা এবং আর আনুভূমিক পাল্লা হয়, তবে একটি বস্তুকে ভূমির সাথে 30 ডিগ্রি করে নিক্ষেপ করা হলে নিচের কোণটা আসলে সঠিক। দেখো আমরা জানি সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা হচ্ছে এটা, ইউ স্কয়ার সাইন 2 আলফা ডিভাইডেড হচ্ছে আমাদের জি। এক নম্বর আনুভূমিক পাল্লার ফর্মুলা কি, ইউ স্কয়ার, উল্টা লিখে ফেলছি, ঠিক আছে? সো এটা হচ্ছে এরকম হবে, ভি স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড হচ্ছে 2g। আর আমরা রেঞ্জের ফর্মুলা দেখলাম, রেঞ্জের ফর্মুলা হচ্ছে ভি স্কয়ার সাইন 2 আলফা ডিভাইডেড হচ্ছে জি, তাই না? এইগুলো তো দেখলাম একটু আগে, এই যে এখান থেকে ভি স্কয়ার সাইন 2 আলফা ডিভাইডেড হচ্ছে আমাদের জি। তো এবার এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তুমি যদি এখন এটা অনুপাত করো যে এইচ ভাগ আর করো, তাহলে কত আসে দেখো তো, ভি স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই এটা আসবে 2g ইনটু আমাদের এখানে জি ডিভাইডেড বাই লেখা যায় ভি স্কয়ার ইনটু 2 সাইন আলফা ইনটু কজ আলফা, ঠিক আছে? তো এখান থেকে দেখো ভি স্কয়ারটা আমাদের আউট হয়ে যাচ্ছে, আর আমাদের এখান থেকে জি এটা হচ্ছে আমাদের আউট হয়ে যাচ্ছে, এখান থেকে সাইন আলফা এবং সাইন আলফাটা আমাদের আউট হয়ে যাচ্ছে। তো দেখো উপরে থাকে হচ্ছে আমাদের সাইন আলফা, নিচে থাকে কজ আলফা, দুটো মিলে হয়ে গেল ট্যান আলফা ডিভাইডেড বাই হচ্ছে নিচে থাকতেছে হচ্ছে 4 সমান সমান লেখা যাবে এইচ বাই আর। আলফার মান দেওয়া আছে এখন 30 ডিগ্রি কোণে, ট্যান 30 ডিগ্রি মান কত, 1/√3, তাহলে 1/4√3 সমান সমান লেখা যাবে এইচ বাই আর। অতএব এখান থেকে আমি আর ইকুয়াল টু লিখতে পারি এইচ ইনটু 4√3। দ্যাটস দ্য অ্যানসার, ঠিক আছে? পারা যাবে না, এগুলা খুবই সহজ কোশ্চেন। এরপর আসো, ভূমি থেকে শূন্য নিক্ষিপ্ত একটা বল 100 মিটার দূরে ভূমিতে ফিরে আসে, সেটার বিচলন পথে সর্বাধিক উচ্চতা এতটুকু হলে নিক্ষেপের কোণের মানটা কত। খুবই সহজ ভাইয়া, জাস্ট তুমি এইচ এর ফর্মুলাটা ফালাই দিলে আমাদের এখানে অ্যানসার চলে আসবে। সো এটা তুমি ট্রাই করে করতে পারো নিজের মতো করে, ফর্মুলা ফালাই দিলে হয়ে যাচ্ছে, আর কিছু না। পাথরের সর্বাধিক উচ্চতা কতটুকু হবে, শূন্য নিক্ষিপ্ত একটা পাথর খণ্ডের সর্বাধিক পাল্লার মান দেওয়া আছে, রেঞ্জের মান দেওয়া আছে হচ্ছে আমাদের 40। তাহলে আমাদের পাথরের সর্বাধিক উচ্চতার মান কত? ভাইয়া দেখো সর্বাধিক উচ্চতা বের করার জন্য ফর্মুলা কি লাগে, ভি স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই লাগে হচ্ছে 2g। তাহলে আলফার মান লাগে, দেখো আমি যখন একটা বস্তুকে সর্বাধিক পাল্লায় নিক্ষেপ করব তখন আলফার মান কত ডিগ্রি ভাই, 45 ডিগ্রি। এখান থেকে আলফা বের করে ফেললাম। এখন ভি এর মান কত, ভি এর মান আমাকে জানি না, তবে আমরা আর এর মান জানি। আর কত, আর হচ্ছে ভি স্কয়ার বাই জি, তাই না? কত দেওয়া আছে, 40 দেওয়া আছে। সো 40 ইনটু 9.8 সমান সমান লেখা যাবে হচ্ছে ভি স্কয়ার। অথবা আমি যদি এইচ বের করতে যাই, এইচ হচ্ছে কি আমাদের এরকম হবে, 40 ইনটু 9.8, ভি স্কয়ার মানটা বসা দিবা, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ হবে, স্কয়ার করলে ডিভাইডেড হচ্ছে 2 ইনটু জি। সো এখান থেকে জি আউট হয়ে গেল, এখান থেকে যদি কাটো তাহলে 20 হবে, 20 কে অর্ধেক করলে আমাদের হবে 10। সো এইচ এর মান হচ্ছে 10। এই হইছে নাকি? আই এম সো সরি। সো 40 আছে, 9.8 আছে, কোনো সমস্যা নাই। আমরা এইচ এর জায়গায় বসাচ্ছি, ভি স্কয়ার এর মান হচ্ছে 40 ইনটু 9.8। সো 40 ইনটু 9.8 বসাইছি, সাইন 45 ডিগ্রি যেহেতু তাকে স্কয়ার করলে হাফ আসতেছে, কোনো সমস্যা নেই, হাফ চলে আসলো। আর নিচে হচ্ছে 2g ছিল, সো এখান থেকে 9.8 আউট হয়ে গেল। এবার 2 যদি আমরা কাটি, 2 আমরা কাটলে হচ্ছে আমাদের 20 আসবে। আমার তো 20 আসতেছে, ঠিক আছে? ভি স্কয়ার 45 ডিগ্রিতে হবে, 45 ডিগ্রি 100% 45 ডিগ্রি হবে। এখানে আমি একটু ভালো করে ক্যালকুলেশন করি আস্তে আস্তে, ঠিক আছে? কি জানি এটা মিস যাচ্ছে। তো ভি স্কয়ারের মান কত, ভি স্কয়ার মান হচ্ছে 40 ইনটু 9.8, আর সাইন 45 ডিগ্রি স্কয়ার করলে আমাদের আসবে হাফ ডিভাইডেড বাই 2 ইনটু এটা আমাদের 9.8। তুমি কাটাকাটি করো তো, এই যে কাটাকাটি করলাম। সো এই এর মানটা 10 আসবে 100%, ঠিক আছে? শূন্য নিক্ষিপ্ত একটা পাথর খণ্ড সর্বাধিক পাল্লার মান 40 মিটার, পাথরের সর্বাধিক উচ্চতা কতটুকু, 10 মিটার। 100% 10 মিটার হবে, 100% 10 মিটার হবে। এখন 10 মিটার যেহেতু নাই, এটাকে একটা 10 মিটার বানাই দাও। দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, দেন ট্রাই ইয়োরসেলফ, সেম অঙ্ক ভাইয়া ঢাবিতে আসছে, সেম অঙ্ক নিজের মতো করে ট্রাই করো, আই গেস আমরা পারবো। কোন নিক্ষিপ্ত বস্তু আণবিক পাল্লা বৃহত্তম পাল্লার অর্ধেক হলে নিক্ষেপণ কোণ কতটুকু, সেম টু সেম, ট্রাই ইয়োরসেলফ। আণবিক পাল্লা বৃহত্তম পাল্লার অর্ধেক হলে
রেঞ্জের মানটা সবচেয়ে রেঞ্জের অর্ধেক যদি হয় তাহলে সেক্ষেত্রে নিক্ষিপ্ত কোন মানটা কত হবে সেটা বের করা লাগবে। তো ভাই এরকম আমি একটু দেখাই দিই। সো আমার এখানে রেঞ্জটা কি, আর ম্যাক্স এর হচ্ছে অর্ধেক সমস্যা না। রেঞ্জের ফর্মুলা কি জানি আমরা, ভি স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই হচ্ছে জি, এটা আমরা জানি। তো সর্বাধিক রেঞ্জের মান কত, ভি স্কোয়ার বাই জি। তো ভি স্কোয়ার 2 জি হয়ে যায় না, এগুলো লেখা যায় ভি স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এখান থেকে আলফার মান বের করা লাগবে। সো এটা কাটা, মানে এটা কাটা, এখানে একটা 2 থাকে, এটা লেখা যায় হাফ। হাফ ইকুয়াল টু হচ্ছে সাইন 2 আলফা লিখতে পারবা, বা লেখা যায় 2 আলফা সমান হচ্ছে সাইন কত ডিগ্রি মান, হাফ 30 ডিগ্রি মান। সো অতএব আমরা আলফার মানটা লিখতে পারবো হচ্ছে 15 ডিগ্রি। ঠিক আছে, আলফার মান 15 ডিগ্রি হতে পারে অথবা আলফার মান 75 ডিগ্রি হতে পারে, দুইটাই হতে পারে। দ্যাটস দ্য অ্যানসার। ঠিক আছে, বাইশূন্য স্থানে প্রক্ষিপ্ত বস্তু কণার গতিপথটা কেমন হবে? অবশ্যই পরাবৃত্তাকার। হ্যাঁ, হাইপার আয়তকার কি বলা হয়, প্যারাবোলিক শেপ, পরাবৃত্তাকার শেপ। দেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে একটা কণা ভি বেগে নিক্ষিপ্ত হলে আণবিক পালা বৃহত্তম উচ্চতা দ্বিগুণ, তাহলে আণবিক পালাটা কত হবে? সেম প্রবলেম ভাইয়া, এটা ট্রাই ইয়োরসেলফ। একটু আগে আমরা একটা করলাম এরকম টাইপের অঙ্ক, আসলে ইজি অঙ্ক এগুলো, ঠিক আছে, কোনো কঠিন কোনো কিছু না। দেন এখানে চলে আসো যে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে এত মিটার বেগে নিক্ষিপ্ত একটা বস্তু সর্বাধিক উচ্চতা কতটুকু হবে? সেম প্রবলেম ভাইয়া, জাস্ট এইচ ম্যাক্স এর মান বের করতে বলছে, সবই দেওয়া আছে, জাস্ট হচ্ছে তুমি ফর্মুলা ফেলাই দিলে হয়ে যাবে। 2 ইন্টু জি। দেখো বেগের মান দেওয়া আছে হচ্ছে 19.62, 196.62, তাই না? তো এটাকে স্কোয়ার করলো মানে কি 196.2 এরকম রাখা, সাইন 30 ডিগ্রি মান কত, হাফ ডিভাইডেড বাই 2 ইন্টু এটা লেখা যাবে 9.8। তো আমরা দেখো 19.6 যেটা সেটা হচ্ছে আমাদের দ্বিগুণ হয়, সো এখানে আমাদের হচ্ছে 20 আসবে, তাই না? এখানে 20। এবার এটাকে অর্ধেক করলে, আচ্ছা অর্ধেক করলে এটা আসবে 10, যদি 10 করি তাহলে এখানে আসবে 162 ডিভাইডেড বাই 2 এরকম। এবার এটাকে 2 দ্বারা ভাগ করে ফেলো, 1962 কে 2 দ্বারা ভাগ, তো এখানে 9 দুগুণ হচ্ছে আমাদের 18 আসবে, এটা 16, এটা 16 2 982। সো 982 হচ্ছে আমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে? সো এটার অ্যান্সার হচ্ছে 982। 982। সো 982 যদি না থাকে তাহলে তো আসলে ভেজাল হয়ে গেল, কারণ এই যে ভি স্কোয়ার করবা, ভি স্কোয়ার মানে হচ্ছে 192 এর উপরে তারপর হচ্ছে স্কোয়ার ইন্টু সাইন আলফা, সর্বাধিক উচ্চতার জন্য তো সাইন স্কোয়ার আলফা, আমি সরি সাইন স্কোয়ার আলফা, এটা সাইন স্কোয়ার আলফা হবে, তাহলে এখানে 1/4, তাহলে এইটাকে আমার আরো অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? একটা 2 থাকবে। তো 982 কেও তুমি যদি 2 দ্বারা ভাগ করে ফেলো তাহলে হচ্ছে আমাদের 491, আই থিঙ্ক 491 তো আসার কথা। তো দেখি 982 ভাগ হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে গিয়ে যে 4 দুগুণা হচ্ছে 8, এখানে 1 8 4 9 দুগুণা 18 আর 2 491 আনসার 491, ঠিক আছে? এগুলা স্কোয়ার টু স্কোয়ার আসলে ভুল করো না আমার মতো। আমি তো এখানে দাঁড়া দাঁড়া একা পড়াচ্ছি, 12:30 বাজে, খাওয়া দাওয়া করে নিয়ে এখন পর্যন্ত কিছু দাঁড়া দাঁড়া ক্লাস করাচ্ছি বলে এরকম একটু ভুলটাল হইতে পারে। আচ্ছা এখন আসো ভূমি থেকে এই সূত্রতা হতে ভূমির সমান্তরাল দিকে নিক্ষিপ্ত প্রক্ষেপণ গতি সংক্রান্ত। তাহলে দেখো ভূমি থেকে আমাদের এই সূত্রতায় আছে একটা প্রাস, এবার তুমি এটাকে নিক্ষেপ করলে এমনি করে, তাহলে বস্তুটা এমনি করে পড়ে যাবে না? তো এই ক্ষেত্রে দেখো তো প্রাথমিক অবস্থায় যতগুলো বেগ দিলে সবগুলো বেগ কি এক্স অক্ষ বরাবর না, ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ আছে নাই? তাহলে আমাদের আদি বেগ যেটা এক্স অক্ষ বরাবর সেটা কিন্তু ভি, আর আদি বেগ যেটা ওয়াই অক্ষ বরাবর সেটা কিন্তু আমাদের 0। বাকি সবকিছু কিন্তু আগের মতো সেম টু সেম, অঙ্ক করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে আই গেস। আচ্ছা অঙ্ক তো নাই, দ্যাটস অল ফর টুডে। আই থিঙ্ক আমাদের হচ্ছে চ্যাপ্টারটা আসলে কমপ্লিট হলো, এর মাধ্যমে হচ্ছে আমাদের তোমাদের সাথে যেই যে যাত্রাটা ছিল সেটা আসলে কমপ্লিট হলো। সো ভালো করে পরীক্ষা দাও, ইনশাআল্লাহ দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।